This conference will now be recorded. Thank you, Sudeep. This just a second, please. Please check whether you can see the screen. Is it visible to everyone? Yes, sir. Yes, sir. Yes, Okay, sir. okay, okay, fine. So this was the last part we discussed yesterday, molar specific heat capacity. What did I say in previous class? That whenever the amount of substance will be given in terms of moles instead of gram or kilogram, the specific heat capacity will always be considered as the molar specific heat capacity. The molar specific heat স্যার কার capacity, মাইক্রোফোনটা অন আছে স্যার বলে দিন হ্যাঁ কি বাবা? মাইক্রোফোনটা অন আছে একটু বলে দিন শুনতে পাচ্ছি ও না আচ্ছা, কেউ মাইক্রোফোন অন থাকলে একটু কাইন্ডলি অফ করে রাখো প্লিজ, মিউট ইউর মাইক্রোফোন। So whenever we will consider 1 mole of the given substance instead of one, এই কার মাইক্রোফোনটা অন আছে গো? মাইকটা প্লিজ একটু। সৌভিক ঘোষ, দাঁড়াও দেখি এখনো অন আছে, এখনো কি অন দেখাচ্ছে? আসলে স্ক্রিন শেয়ার করলে না এখানে এই সুদীপ, নো স্যার আর অন দেখাচ্ছে না। ওকে 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 হ্যাঁ সুদীপ একটু খেয়াল রেখো বাবা, যদি কারো অন হয়ে যায় একটু অফ করে দিও। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা। হ্যাঁ 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 আচ্ছা, তাহলে দেখো আমরা কি কনসিডার করেছিলাম, দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অ্যাজ 1 মোল অ্যান্ড উই ইনক্রিজ। হ্যাঁ কি বলো? বলছি যে কালকে কটার মধ্যে মানে কলেজে ঢুকতে হবে? তোমাদের ক্লাস কলেজ স্টার্ট হয় সকালবেলা 10টা থেকে, যেরকম তোমাদের অনলাইন টাইম একই রকম ভাবে অফলাইন টাইম সেম। আচ্ছা, তোমার আর কলেজ স্টার্টিং টাইম হচ্ছে তোমার 10 AM 10টা থেকে। 10টা থেকে। আচ্ছা। এবারে তোমাদের নিউ রুটিন যেটা হবে সেই রুটিন ওয়াইজ ক্লাস কটা অবধি হবে সেটা কালকে, আজকে সবকিছু ডিসাইডেড হবে। তোমরা কালকে কলেজে এসো, তখন যারা যারা আসবে কালকে, তোমরা তাহলে কালকে এসে সবকিছু তখন জানতে পারবে। কলেজ তো আমার সেজন্য জিজ্ঞেস করছিলাম। আমাদের কলেজ স্টার্টিং টাইম হচ্ছে 10 AM। এবারে যখন তোমাদের নর্মাল সিচুয়েশন ছিল তখন কলেজ টাইমিং ছিল 10 AM টু 5 PM। এখন তো সিচুয়েশন একটু ডিফারেন্ট। এখন কোভিড এর জন্য ভেরিয়াস প্রোটোকলস উই হ্যাভ টু মেনটেন, সো দ্যাটস ওয়াই দ্য টাইমিং মে বি রিডিউসড বাই 1 hour অর সো, মে বি, আই এম নট শিওর। এটা মিটিং হয়ে ডিসাইডেড হবে, তারপর সেই অনুযায়ী একাডেমিক কাউন্সিল উইল ডিসাইড। কালকে আসো কলেজে, যারা যারা আসবে তারা কালকে আসলেই জানতে পারবে, ঠিক আছে? যাও ওটা এখন ছেড়ে দাও, এমনি দেরি হয়ে গেছে, আমরা এদিকে স্টার্ট করে দিই। হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো। আচ্ছা, এই কলেজ সংক্রান্ত ব্যাপার আমরা পরে কথা বলছি, যে ক্লাসটা আগে স্টার্ট করতে দাও। তাহলে কালকে আমরা কি ডিফাইন করেছিলাম? মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি as the amount of heat which we will require to increase the temperature of 1 mole substance by 1 degree or unit amount. This was the expression where capital C will represent molar specific heat capacity. Capital C. Small c will always represent normal specific heat capacity. Capital C will represent molar specific heat capacity. And what is mu? Mu is the number of moles, that is the amount of substance. Now there is a relation that I told you yesterday, that you should know what is the relation between mu, small m and capital M. What was capital M? Capital M was the molar mass, যাকে বাংলায় আমরা বলি হচ্ছে আণবিক ভর। Small m was the mass of the substance. So small m by capital M will always provide you the number of moles of the given substance.
আচ্ছা, কেউ বলতে পারবে what are the number of atoms present in 1 mole of the substance? কেউ বলতে পারবে আমাকে আনসারটা? 1 মোলে কতগুলো নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট থাকে অর মলিকিউলস? অ্যাভোগাড্রো নাম্বার, এই টার্মটা শুনেছো? অ্যাভোগাড্রো সংখ্যা অ্যাভোগাড্রো নাম্বার 6.023 into 10 to the power 23. 6.023 into 10 to the power 23. Very good. This is the number of atoms that should be present in 1 mole of the given substance. That is the number of atoms. That is the Avogadro number. Remember this value. It is very useful for your chemistry part as well as for your physics part also. In chemistry part, you will do lots of moles related problems that will be given to you, that will be taught by the ma'am and sir. Now remember this equation, number of moles in chemistry, it may be written as small n. আমরা এখানে মিউ দিয়ে ডিনোট করছি, কেমিস্ট্রিতে এটা স্মল এন দিয়েও ডিনোটেড হতে পারে। এই দুটো রিপ্রেজেন্টেশন হয়, আইদার স্মল এন অর মিউ, বাট দ্য রিলেশন উইল অলওয়েজ বি দ্য সেম। মাস অফ দ্য গিভেন সাবস্টেন্স ডিভাইডেড বাই দ্য মোলার মাস উইল প্রোভাইড ইউ দ্য নাম্বার অফ মোলস। নাও from this relation, what we found that this mu can be replaced by small m by capital M, and using that concept we can relate capital C with small c, and we found that in our last class that small c is equal to capital C divided by capital M. So capital C is equal to capital M into small c. What is capital C? Molar specific heat capacity. What is capital M? Molar mass of the substance. What is small c? This is the normal specific heat capacity. Up to this we discussed in our last class. Now we will be discussing specific heat capacity of a gas. In our previous part we discussed the specific heat capacity of a solid substance or a liquid substance or maybe a gaseous one, but here we will be specifically representing the specific heat capacity of a gas. Specific heat capacity of a gas. Now remember, specific heat capacity of a gas depends on the nature of the gas, but this value, specific heat capacity of a gas, will be largely affected by the thermodynamic process which is being followed by the gas during the heat transfer. Now what is this statement mean? কি মানে এটার? তোমরা বয়েলস ল, চার্লস ল, প্রেসার ল, এরকম গ্যাস লজ এর নাম শুনেছো? Have you heard of these names or laws? Yes, sir. Yes, sir. আচ্ছা, Boyle's law, when or Charles law, in Boyle's law, can anyone tell me which factor remains constant? There are 3 parameters: pressure, volume, temperature. In Boyle's law, out of these 3, pressure, volume and temperature, which parameter will remain the same or will remain constant? Can anyone tell me? কেউ বলতে পারবে বয়েলস লতে কোন ফ্যাক্টরটা কনস্ট্যান্ট থাকে? ভলিউম। Sir, mass, গ্যাসের ভলিউম থাকে স্যার। এক মিনিট, mass is always constant and there is another term. না, স্যার আরেকটা আছে বলে স্যার টেম্পারেচার। Temperature. Very good. In Boyle's law, the temperature of the gas remains constant. So I think you all have seen this type of an equation, PV is equal to constant. এরকম ইকুয়েশন দেখেছো তো তোমরা সবাই? হ্যাঁ স্যার, এই পিভি ইকুয়াল টু এনআরটি। PV is equal to nRT না, PV is equal to nRT is the ideal gas equation. This equation PV is equal to constant is the Boyle's law. Okay,
Now, in Charles' law, pressure, volume, and temperature, which one of these three parameters will remain same in Charles' law? Remember, for this equation, temperature is constant. For Charles' law, কেউ বলতে পারবে which factor remains constant? Sir, pressure. Correct. In Charles' law, pressure remains constant. The alternative form which will be used here is given by this equation. Volume is directly proportional to capital T, where P is constant. In pressure law, volume will remain constant, but always remember the mass of the given gas is always constant. Sorry, capital V is equal to constant. Now, what does this capital T represents? This is the temperature, but we can represent temperature both in centigrade scale and in Kelvin scale, right? So remember this thing very carefully. When you find temperature is represented by capital T, remember the temperature is in Kelvin scale. This is the absolute temperature of that given gas. If that temperature is represented by small t, then the temperature will be either in degree centigrade. Sometimes it can be measured in terms of Fahrenheit also. But remember one thing, whenever in your given question, in your given problem, temperature is represented by capital T, that should always be the temperature in Kelvin scale only. That will be the absolute temperature. Is it clear to everyone? সবাই এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে Yes, sir. স্মল টি হলে তবেই বলবে ইট ইজ ইন ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ক্যাপিটাল টি হলে ইট ইজ অলওয়েজ ইন কেলভিন। ক্লিয়ার? তাহলে যদি তোমাকে প্রবলেম দেয় টেম্পারেচার ইজ ইন ডিগ্রি সেন্টিগ্রেড, সিম্পলি ইউজ দ্যাট রিলেশন ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু স্মল টি প্লাস 273। এই রিলেশনটা দেখো, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। দিস ওয়াজ দ্য রিলেশন, capital T is equal to small t plus 273. So you have to convert every temperature given in degree centigrade into Kelvin by adding 273 with the given value. এই ইকুয়েশনটা কিন্তু সবাই মনে রেখো। Okay, it is a very very useful equation. Now let us come back in our current topic. Here we have to find out the specific heat capacity. Now these are the processes. If you change the temperature, if you change pressure, if you change volume, the gas can obey any of these laws. There is another law which is known as Adiabatic Law. This will be discussed when we will consider the thermodynamic topic. Later we will go through thermodynamics topic. In that thermodynamics topic we will discuss about the adiabatic process. Right now, suppose we are having these three equations: Boyle's law, Charles' law, pressure law. So these are the thermodynamic processes by which gas will exchange heat with the surrounding. Either gas can absorb heat or gas can reject heat. So these processes largely affect the specific heat capacity of a given gas. Now remember, there are two thermodynamic processes which are very very important. One is this Charles law, another one is this pressure law. We need not to consider the Boyle's law right now. Why?
Because in Boyle's law, we are stating that temperature will remain constant, but you are providing heat to a substance. So obviously its temperature will change. So we will concentrate on these two equations. One is Charles' law, another one is pressure law. In Charles' law, pressure is constant. In pressure law, volume is constant. That means you can provide a certain amount of heat to a certain amount of given gas once at constant pressure, once at constant volume. তার মানে আমরা একটা প্রদত্ত গ্যাসের চাপকে কনস্ট্যান্ট রেখে তাপ দিতে পারি, আয়তনকে কনস্ট্যান্ট রেখেও তাপ দিতে পারি। ওকে, সো these two are very, very important thermodynamic processes. One process where pressure is remaining constant, the other process is where volume of the gas is remaining constant. Now, first of all, let us consider if we say if volume of the given gas remains constant. Remember, if volume of the given gas remain constant and you are supplying heat, then the process will be termed as isobaric process. কি বললাম? Under this condition, the during the heat transfer, the gas will follow a process which is known as isobaric process. এটাকে আমি রেড কালারে মার্ক করছি, দেখো ভালো করে সবাই। তাহলে আইসোকোরিক প্রসেস মানে কি মনে রাখবে? দিস ইজ দ্য কন্ডিশন ফর আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসের বাংলা নাম হচ্ছে সম আয়তনী প্রক্রিয়া। আয়তনটা সমান থাকবে। সো ভলিউম, ইফ ভলিউম অফ দ্য গিভেন গ্যাস ইজ কনস্ট্যান্ট, দেন the heat transfer of the gas will follow the isobaric process. এটা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. হ্যালো, Yes, sir. Yes, sir. বুঝতে পেরেছো তো? Yes, sir. এটা তো ভলিউম কনস্ট্যান্ট, প্রেসারকে কনস্ট্যান্ট রেখেও তো আমরা হিট সাপ্লাই করতে পারি। তাহলে প্রেসার কনস্ট্যান্ট থাকলে দ্য প্রসেস নেম উইল বি ডিফারেন্ট। তাহলে আমরা কি মনে রাখবো? ইফ প্রেসার অফ দ্য গ্যাস ইজ কেপ্ট কনস্ট্যান্ট, the kept constant during the transfer of heat, the process will be termed as isobaric process. তাহলে isobaric process is a process where pressure of the gas is constant during the heat transfer. আইসোবারিকের বাংলা হচ্ছে সমচাপী প্রক্রিয়া। তাহলে isobaric process means pressure constant, isobaric process means volume constant. So we will have two types of specific heat capacity of a gas. For a solid substance and for a liquid substance, there will always be a single specific heat, একটাই আপেক্ষিক তাপ থাকবে। But when we will consider the specific heat capacity of a gas, we have to consider two different conditions. Condition number one, this is the first condition, where volume of the gas will remain constant, and second condition is pressure of the gas will remain constant. So if you ask the question, why does a gas have two specific heats? What will be the answer? Since we can supply heat to a gas either at constant volume or at constant pressure,
That is why we will always have two conditions. In condition number 1, when volume of the gas will remain constant, হ্যাঁ, বলছি কোশ্চেনটা আরেকবার বলবেন? why does a gas have two specific heats? আমি তোমাদের একটা কোয়েশ্চেন ব্যাংক দেব, সেই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে কনসেপচুয়াল কোয়েশ্চেন্স থাকবে, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, আমি তোমাদের কোয়েশ্চেন ব্যাংক দেবো। এভরি ফ্যাকাল্টি উইল প্রোভাইড ইউ কোয়েশ্চেন ব্যাংক অ্যাকর্ডিং টু হিজ অর হার চ্যাপ্টার, অ্যান্ড আফটার কমপ্লিশন। এই পেজে হ্যাঁ বলো। স্যার এই পেজে যেটা লেখা আছে এটাও পাঠাবেন তো? এটা আমি পিডিএফ করে আজকে পাঠিয়ে দেবো, এটা তো ক্লাস নোট, কোয়েশ্চেন আনসার। তোমরা তো ক্লাস 10 এক্সামিনেশন দিয়েছো সবাই, তোমরা কোয়েশ্চেন ব্যাংক জানো নিশ্চয়ই, কোয়েশ্চেন ব্যাংক। ইয়েস স্যার। তাহলে সেরকম কোয়েশ্চেন ব্যাংক তোমরা এখানে পাবে। ইউ উইল গেট কোয়েশ্চেন ব্যাংক অন ভেরিয়াস চ্যাপ্টার্স অ্যাকর্ডিং টু স্যার অর ম্যাম। কেমিস্ট্রিতে তুমি কেমিস্ট্রি টপিক ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক পাবে। ইন ফিজিক্স ইউ উইল গেট কোয়েশ্চেন ব্যাংকস অ্যাকর্ডিং টু দ্য টপিকস অফ ফিজিক্স। এভরিথিং উইল বি শেয়ার্ড উইথ ইউ ইন দ্যাট গ্রুপ, so follow that group very carefully. After this portion I will give you one assignment. You have to answer the assignment. How will you submit the answer? Everything I will discuss in any class. I will show you how to submit your assignments. Remember, every assignment is very very important, because every assignment will carry some amount of marks, and every marks স্যার will be finally calculated. Okay, yes. বলছি যে তাহলে কোশ্চেন ব্যাংক থেকে পড়লে মানে মানে পাস করতে পারবো তো? তোমাকে কোয়েশ্চেন ব্যাংকটা তো দেওয়া হচ্ছে, ওটা তোমার সাপোর্ট। তুমি আচ্ছা ক্লাস আচ্ছা করছো, ক্লাসের মধ্যে স্যার ম্যাডামরা যেটা পড়াচ্ছেন সেগুলো হুম তোমাদের 1 by 1 পিপিটি ক্লাস নোট গ্রুপে শেয়ার হচ্ছে, পিডিএফ ফর্মে হুম অর পাওয়ার পয়েন্ট হুম প্রেজেন্টেশন, এগুলো তোমরা গ্রুপ আচ্ছা থেকে আচ্ছা পাচ্ছ। তোমাকে হুম ক্লাস নোট থিওরি পড়তে হবে, ওটা কোয়েশ্চেন ব্যাংক মানে কি, সেখানে কোয়েশ্চেন আনসার আছে, কিন্তু তোমাকে তো থিওরিটাও পড়তে হবে। তুমি যদি থিওরি না পড়ো, শুধু কোয়েশ্চেন ব্যাংক পড়লে পরে কি তোমার কনসেপশন ক্লিয়ার হবে? না 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 না। তাহলে ক্লাস নোট, ক্লাস এগুলো যেরকম করছো করো, এরপর কি হুম টাইপ অফ কোয়েশ্চেন্স আসতে পারে, তার আনসার কি হ্যাঁ হবে, সেগুলো লেখা আচ্ছা থাকবে কোয়েশ্চেন ব্যাংকে। ও ঠিক আছে স্যার। ঠিক আছে? হুম হুম আচ্ছা, তাহলে আমি কোন কোয়েশ্চেনটা ডিসকাস করছিলাম? হোয়াই ডাজ এ গ্যাস হ্যাভ টু স্পেসিফিক হিটস? আনসার কি হবে? সিন্স উই ক্যান deliver or we can provide heat to a given gas either at constant volume or at constant pressure, that is why a gas will always have two specific heats. One specific heat at constant volume, where volume of the gas will remain constant during the supply of heat, and second one will be specific heat capacity at constant pressure, where the pressure of the gas will remain constant when you will supply heat to the gas. তাহলে কি দাঁড়ালো? স্যার শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। স্যার শোনা যাচ্ছে না। सर आवाज नहीं आ रहा है सर। স্যার শুনতে পাচ্ছি না।
স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, কিছু শোনা যাচ্ছে না। তোরা শুনতে পাচ্ছিস? ভাই না না স্যারের শুনতে স্যার অডিও যেতে হয়তো। I think sir offline. ইয়েস, অফলাইন আছে। So, hello students, can you hear me? হ্যাঁ স্যার শোনা Yes, যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। yes sir. Yes sir. হ্যাঁ শুনতে Yes পাচ্ছি sir. স্যার। ওকে, ওই যে তোমার কি বলে ব্রডব্যান্ড কানেকশন ফট করে অফ হয়ে গেছে, মানে আই এম ফেসিং টু মাচ ডিফিকাল্টিস টুডে। The broadband connection was suddenly lost. Okay, ওকে স্যার। what I was telling, that we can supply heat to a gas either at constant volume or at constant pressure. That is why we will have two types of specific heat of a gas. One is specific heat capacity. Remember this name, specific heat capacity at constant volume. The other one is specific heat capacity at constant pressure. These are the two types of specific heat capacity of a gas. So whenever we will consider the first name, see, volume of the gas will remain constant. In the second part, pressure of the gas will remain constant. Okay. Now, when we will consider the specific heat capacity, then we can either consider the amount of gas in gram or kilogram, or we can also consider the amount of gas in terms of moles. If we consider the gas in terms of moles, what will be the name? It will be molar specific heat capacity at constant volume and molar specific heat capacity at constant pressure. Here we have to consider two things. One, remember these points very carefully. If the mass of the gas is given in either gram or kilogram, the specific heat capacity, we will consider the
specific heat capacity of the gas at constant volume or specific heat capacity of the gas at constant pressure. স্যার আওয়াজ শোনা যাচ্ছে না আর কিছু। স্যার আওয়াজ ফের মিউট হয়ে গেল না। স্যার আবার অফলাইন হয়ে গেছে। सर आवाज नहीं आ रहा सर। Hello students, can you hear me? Yes, sir. Yes, यस sir. सर यस सर। Yes, sir. Yes, sir. I am Sir. extremely sorry. I am extremely Yes, sorry. sir. The internet is creating too much problem today. I don't know what. ठीक है सर। सर पे साउंड चलेगा। Hello, sir. বল। এই স্যার অফলাইন হয়ে গেল আবার। যা। Students, Yes, sir. Yes, sir. Yes, okay, sir. I will take another class tomorrow or day after tomorrow because the class is today completely a mess. I don't know what is happening. This does not happen any day, but today the connection is creating too much problem for me. Sir, It is going sir, it is going now and then every time. আচ্ছা, আমি যেটা বলছিলাম শোনো, if we consider the mass of the gas either in gram or kilogram, then remember we will এই কার মাইক একটু মিউট করো, we will have to consider specific heat capacity of the gas at constant volume. This is the normal specific heat capacity. Okay, so if we want to write the expression, it will be small c suffix small p, sorry, not p, it will be small c suffix v. Why v?
because volume is constant. If we consider the specific heat capacity of the gas at constant pressure, then we will represent this one as small c suffix p. Remember these two expressions, small c suffix small p, small c suffix small v. This is the normal specific heat capacity of the gas at constant volume or at constant pressure when we are considering the gas in terms of gram or kilogram. But if the gas or if the amount of gas is considered to be in moles, then we will consider molar specific heat capacity at constant volume or molar specific heat capacity at constant pressure. So here we are considering the gas or the amount of gas in terms of moles. So we are considering molar specific heat capacity at constant volume. Whenever we will represent molar, then it should always be capital C suffix, volume is constant, so it will be capital C suffix V, and molar specific heat at constant pressure, here pressure is constant, so it will be capital C suffix P. তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছো সবাই? Do you understand the difference between small cp small cv and capital cp capital cv? Is it clear to everyone? Yes, sir. Hello? Yes, sir. তাহলে আমরা কি কনসিডার করছি? গ্রাম or kilogram, then it is small cp or small cv, normal specific heat capacity of the gas. When we are considering the amount of gas in terms of moles, then it is molar specific heat capacity at constant volume or molar specific heat capacity at constant pressure, capital cp capital cv. So what will be the definition of the molar specific heat capacity at constant volume? So if we want to define molar specific capacity at constant volume, what will be the definition? Here we will consider 1 mole of the given gas. Then we will increase the temperature of the 1 mole of the given gas by 1 degree. During this process, the amount of heat that you should apply or you should supply to the system or the gaseous system is known as molar specific heat capacity at constant volume when you are keeping the volume of the gas constant. তার মানে স্থির আয়তনে 1 মোল গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ তোমাকে দিতে হবে ওই গ্যাসটাতে, তাকেই আমরা বলবো ওই গ্যাসের তোমার মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আণবিক আপেক্ষিক তাপ। আর এটাকে অনেক সময় বাংলাতে তোমার মোলার আপেক্ষিক তাপও বলা হয়। মোলার আপেক্ষিক তাপ কথাটা বেশি ইউজ করা হয়। তাহলে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি এলো অ্যাট কনস্ট্যান্ট ভলিউম? ভলিউম অফ দ্য গ্যাস উইল রিমেন কনস্ট্যান্ট, then the amount of heat that we will require to increase the temperature of 1 mole of the given gas by 1 unit or by 1 degree is known as the molar specific heat capacity of the gas at constant volume. এটা সবাই বুঝতে পারলে?
আমি দেখো লিখছি, ব্যাপারটা আমি লিখে দিচ্ছি, দেখে নাও। অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু raise or increase the temperature of 1 mole of the given gas by 1 degree. The amount of heat required to raise or increase the temperature of 1 mole of the given gas by 1 degree at constant volume is known as the molar specific heat capacity of the gas at constant volume. Is it clear to everyone? সবাই বুঝতে পেরেছো? ডেফিনেশনটা দেখে বলো। তাহলে আমার এখানে ইম্পর্টেন্ট টার্ম কি? 1 মোল। We have to consider the gas in terms of 1 mole. কতটা টেম্পারেচার ইনক্রিজ করাচ্ছি? We are increasing the temperature by 1 degree. কি কন্ডিশনে ইনক্রিজ করাচ্ছি? We are keeping the volume of the gas constant. Then the amount of heat which will be required is known as the molar specific heat capacity of the gas at constant volume. Is it clear to everyone? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. Hello? Yes, sir. Okay. So there is another term which is molar specific heat capacity at constant pressure. So what we will do? We will write the same definition, only we will write pressure instead of volume. ভলিউমের জায়গায় প্রেসার লিখব। তাহলে আমরা যদি এই ডেফিনেশনটাকেই কপি করি, করে কি করছি দেখো, we are replacing volume by pressure. ওকে, তাহলে পরে কি হবে? This will become molar specific heat capacity at constant pressure. স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। So here we have to keep the pressure of the gas constant. Then it will be simply termed as molar specific heat capacity of the gas at constant pressure. দেখো ডেফিনেশন সেম 1 মোল গ্যাস নিচ্ছ, সেম 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করাচ্ছ, বাট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আর আগেরটাতে কি করেছিলে? অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এই দুটো ক্লিয়ার হলো কিনা বলো? ইজ দিস টু ডেফিনেশন ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. Yes, sir. এই Yes, sir. ক্যাপিটাল সিপি আর ক্যাপিটাল সিভির একটা রিলেশন আছে, কেউ জানো? হোয়াট ইজ ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি? কেউ বলতে পারবে? Pressure minus This is molar volume. specific heat capacity at constant pressure, molar specific heat capacity at constant volume. Cp minus Cv is equal to কত? কেউ জানো? How much? Remember this relation very carefully. This is equal to capital R. Can anyone tell me what is capital R? What is the name of capital R? কেউ বলতে পারবে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, নাম শুনেছো? Yes, Yes, sir. sir. This R is universal gas constant. Remember the name and always remember this R has a specific value. This value will not be given in the question paper. They will ask to write the value of capital R. So what is the value of capital R? We should remember this value. এটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু কোয়েশ্চেনে দেবে না, এটা শর্ট কোয়েশ্চেনে তোমাকে লিখতে দেবে, রাইট দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এই ভ্যালুটা সবাই মনে রাখবে, 8.314
unit is joule, mole to the power -1, Kelvin to the power -1. যদি আমাকে বলো তোমরা জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 এই ইউনিটটা আমরা কিভাবে পেলাম? জাস্ট সিম্পলি উই কনসিডার দ্য প্রিভিয়াস ক্লাস। সি, when we considered the molar specific heat, ও এখানে তোমাদের ইউনিটটা লেখা হয়নি না? আচ্ছা, এই ইকুয়েশনটা দেখো, এই যে এই ইকুয়েশনটা দেখো সবাই। ক্যাপিটাল সি ওয়াজ দ্য মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। হোয়াট ওয়াজ ক্যাপিটাল সি? হিট ডিভাইডেড বাই মোল ইনটু টেম্পারেচার, রাইট? তাহলে পরে আমরা যদি ইউনিট লিখি তাহলে বলো তো হোয়াট উইল বি দ্য ইউনিট অফ সি? The unit of C will be, what is the SI unit of heat? Joule divided by, what is mu? Mole multiplied by temperature in SI system is Kelvin. So it will be joule mole to the power -1 Kelvin to the power -1. Is it clear to everyone? From this relation we can easily write the unit of capital C, that is unit of molar specific heat capacity, in terms of joule mole to the power -1 Kelvin to the power -1. এটা সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। না স্যার, Clear to everyone? না স্যার, বুঝতে পারলাম না জিনিসটা, একবার একটুখানি। এই তো এই ইকুয়েশনটা দেখো, কিউ বাই মোল ইনটু টেম্পারেচার। তাহলে কিউটা কি? কিউটা তো হিট, তাহলে হিটের এসআই ইউনিট কি? জুল। মোল তো মোলই থাকবে, আর টেম্পারেচার কি? কেলভিন। তাহলে জুল ডিভাইডেড বাই মোল ইনটু কেলভিন। তো কিভাবে লিখবো? জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। বুঝতে পেরেছো? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। স্যার একটু Is it একটু clear হোল্ড to করবে, everyone? এটা কপি করে নি। ওকে, এটা হোল্ড করবে, এটা আমি কপি করে নি জিনিসটা। আমি এটা একটু পরে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এটা সবার কাছে ক্লিয়ার তো? ইউনিট অফ ক্যাপিটাল সি, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে এইবারে দেখো Yes, sir. আমরা এখন যে ইকুয়েশনটা লিখলাম, কি ইকুয়েশনটা ছিল? ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, রাইট? এটা লেখা আছে তো? ইয়েস। ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের অনিন্দিতা ম্যাম ইউনিটস ডাইমেনশন এই পার্টটা তোমাদের পড়াচ্ছেন তো অনিন্দিতা ম্যাডাম? Yes, sir. তোমাদের আরেকজন ম্যাডাম তো ফিজিক্সের ক্লাস নিয়েছেন, হ্যাঁ তিনি স্যার, কি উনি ডাইমেনশন? পড়াচ্ছে তো। হ্যাঁ তারপর আছে। হ্যাঁ স্যার, উনি ওটাই হ্যাঁ, পড়াচ্ছে। আচ্ছা ম্যাডাম কি ডাইমেনশন ডিসকাস করেছেন এখনো, নাকি শুধু ইউনিটসটা বলেছেন? না স্যার, শুধু ইউনিটই পড়েছে, ওই আচ্ছা, ফান্ডামেন্টাল ভালো করে ইউনিটস আর ডিরাইভেটিভ। ওকে, তাহলে একটা জিনিস ভালো করে শুনে নাও। যখন তোমরা একটা ইকুয়েশন লিখবে, whenever you will write any equation, the dimension of the left hand side of the equation should always be equal to the dimension of the right hand side of the equation. তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইড ইজ দ্য মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ক্যাপিটাল সিপি, ক্যাপিটাল সিভি, দিস আর দ্য মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটিস, তাই তো? এটা আমরা এখনই দেখলাম। So if the left hand side of the equation represents molar specific heat capacity, the right hand side of the equation should also have the dimension of molar specific heat capacity. তাহলে একটু আগে আমরা কি দেখলাম? ইউনিট অফ মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি জুল ডিভাইডেড বাই মোল ইনটু কেলভিন। সো জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1. So this is the unit for the left hand side of the equation. So this will also be the unit for the right hand side of the equation as well. তাহলে CP, capital CP or capital CV
এরা যেহেতু মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, দ্যাট ইজ ওয়াই দ্য ইউনিট অফ ক্যাপিটাল আর উইল বি সেম অ্যাজ দ্য ইউনিট অফ ক্যাপিটাল সিপি অর ক্যাপিটাল সিভি। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. Yes, এই sir. ভ্যালুটা সবাই মনে রেখো। ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক আছে? Okay, sir. ওকে স্টুডেন্টস, আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আমি দেখছি তোমার আজকে তো ওয়েডনেসডে, থার্সডে অর ফ্রাইডে কোনো একটা দিন তোমাদের আমি আরেকটা ক্লাস নিয়ে নেবো। আজকে তো ক্লাসটা এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য খুব হ্যাম্পার্ড হলো। আমি তোমাদের আরেকটা ক্লাস দিয়ে এই পার্টটা এই উইকে কমপ্লিট করে দেবো। দিয়ে আমি তোমাদের কলেজে অ্যাসাইনমেন্ট। কতক্ষণ হ্যাঁ ক্লাস বলো। হবে? কালকে কলেজে এসো, এটা ডিসিশন হোক। আমি তো বললাম প্রথমেই যে নর্মাল কলেজ টাইমিং হচ্ছে ফ্রম 10 to 5। এবার কিরকম ভাবে ক্লাস হবে কি না হবে সেটা কালকে কলেজে আসো, কলেজে আসলে জানতে পারবে। যারা যারা কালকে কলেজে আসবে, কলেজে আসলেই জানতে পারবে। ওকে স্যার। আচ্ছা, কাল কিন্তু কলেজে অফলাইন মোডেও ক্লাস হবে, অনলাইন মোডেও কিন্তু ক্লাস হবে। যারা অনলাইন মোডে ক্লাস করতে চাও তারা অনলাইন মোডে ক্লাস কন্টিনিউ করো, যারা অফলাইন মোডে কলেজ যেতে চাইবে তারা অফলাইন মোডে যেতে পারো। ওকে, থ্যাংক ইউ দুটো স্যার। দুটো মোডেই কিন্তু ক্লাস হবে। অনলাইন মোড স্যার থাকলে এটা কি ভালো হয়। শুধু কালকে হবে না স্যার, তারপরেও হবে? এটা এখন কন্টিনিউ হবে আনটিল ফার্দার থ্যাংক নোটিস। ইউ স্যার। থ্যাংক অনলাইন ইউ স্যার। ক্লাসও অনলাইন কন্টিনিউ ক্লাস, হবে, অফলাইন ক্লাসও কন্টিনিউ হবে, দুটোই প্যারালালি কন্টিনিউ হবে। এবার তোমরা যারা অনলাইন ক্লাস যারা কন্টিনিউ নেবে এটা, হ্যাঁ। তোমরা যারা যেটা চুজ করবে এটা কমপ্লিটলি তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যারা অফলাইন চুজ করবে তারা কলেজে গিয়ে ক্লাস করবে, যারা অনলাইন চুজ করবে তারা স্যার অনলাইনে ক্লাস অনলাইনে করবে। 3টে করে হয়তো। 3টে করে হচ্ছিল কেন? কারণ তোমাদের কলেজের ক্লাস অফিসিয়ালি তো শুরু হচ্ছে এখন। এর আগে তো ক্লাস হচ্ছিল তোমাদের, আমরা কলেজ স্টার্ট করে দিয়েছিলাম, কাউন্সিল তো আমাদের স্টার্ট করতে বলেনি। কাউন্সিল যতক্ষণ না পর্যন্ত বলছে অফিসিয়ালি ক্লাস উইল বি স্টার্টেড অর ক্লাস উইল কমেন্স, ততক্ষণ অবধি তো তুমি ফুল রুটিন পাবে না। এবার যখন অফিসিয়ালি ফুল ক্লাস স্টার্ট হবে, অনলাইনে নাম্বার অফ ক্লাসও ইনক্রিজ করবে, তখন আর এই 3 ক্লাসেস হবে না, তখন তো ফুল রুটিনে ক্লাস হবে, সবকিছু তোমরা পেয়ে যাবে। এরকম নয় যে অফলাইনে নাম্বার অফ ক্লাস বেশি হবে, অনলাইনে নাম্বার অফ ক্লাস কম হবে, সেম অ্যামাউন্ট অফ ক্লাস হবে, একটা অফলাইনে হবে একটা অনলাইনে হবে। এই হচ্ছে ডিফারেন্স। তো দুটো যদি ডিফারেন্ট নাম্বার অফ ক্লাসেস থাকে তাহলে তো তোমার দুটো ডিফারেন্ট হয়ে যাবে না। তোমরা এখনো তো ফুল রুটিন পাওনি, তোমরা এখন ডেইলি রুটিন পাচ্ছ। এরপর তোমাদের একটা ফুল স্ট্রাকচার রুটিন থাকবে বোথ ফর অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাস। যারা অনলাইন ক্লাস করবে তাদের জন্য অনলাইনের রুটিন তারা ফলো করবে, যারা অফলাইন ক্লাস করবে তারা অফলাইনের রুটিন ফলো করবে। একটা কোশ্চেন ছিল স্যার, যদি স্যার একদিন অফলাইনে গিয়ে পরের দিন অনলাইনে করে স্যার কোনো প্রবলেম হবে? কিছুই প্রবলেম নেই, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ওকে এটা স্যার। তো তোমার চয়েস। মানে স্যার তোমার অনলাইনটা এখন কন্টিনিউ থাকবে তো? অনলাইন কন্টিনিউ থাকবে। তোমার যদি মনে হয় যে না আমার অনলাইন বেশি ভালো লাগছে, তুমি অনলাইন করবে। তোমার বন্ধুর যদি মনে হয় যে না আমার অফলাইন বেশি বেটার মনে হচ্ছে, তোমার বন্ধু অফলাইন করবে। এই তো ডিফারেন্স, এত তো টেনশন করার মতো কিছু নেই, সবই হবে। ঠিক আছে? স্যার বলছি কি ডিপার্টমেন্ট অনুযায়ী কি আলাদা আলাদা বসানো হবে? তোমাদের ফার্স্ট ইয়ার এক্সামিনেশনে না না অ্যাসাইনমেন্ট, কোনটার স্যার, কথা বলছো? ডেলি কলেজে। ডেলি কলেজে ক্লাস। দেখো এবারে তোমাদের কতজন ধরো দেখা গেল তোমাদের স্টুডেন্টদের মধ্যে 50% স্টুডেন্ট চুজ করলো অনলাইন, 50% স্টুডেন্ট ধরো চুজ করলো অফলাইন। আমি জানি না কারা কারা নেবে কারা কারা নেবে না, আমি তো বলতে পারবো না, সেটা তো ডিপেন্ড করবে তোমাদের উপরে। যদি নাম্বার অফ স্টুডেন্টস অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসে অলমোস্ট সেম থাকে, তখন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন সেরকম ভাবে হবে, সবকিছু তোমরা জেনে যাবে। তোমাদের কোনো চিন্তা করার কোনো কিছু নেই, সবকিছু ক্লিয়ারলি তোমাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে কিভাবে কিরকম ভাবে নাম্বার অফ ক্লাসেস হবে। ঠিক আছে?
ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ওয়েলকাম। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা এখানে এন্ড করছি। স্যার আমি হ্যাঁ একটা জিনিস জিজ্ঞেস করবো শুধু, আপনার নাম্বারটা কি গ্রুপে আছে? হ্যাঁ অবশ্যই, আমার নাম্বার তো গ্রুপে পাবেই। লাস্টের নামটা আমার একটু নাম্বার বলবেন হচ্ছে নাম্বারটা? 9903863904। স্যার আমার একটা কোশ্চেন ছিল। তাড়াতাড়ি বলো, হ্যালো ম্যামের ক্লাস স্টার্ট হয়ে গেছে, টাইম তাড়াতাড়ি বলো। স্যার, বলছিলাম যে আর ভিডিও আপলোড হচ্ছে না কেন? আমি কালকে ক্লাসে কি বলেছিলাম শুনেছিলে? স্যার না, শোনা হয়নি। আমি কালকে তো ক্লাসে বলে দিলাম যে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও ডাউনলোড করা যাচ্ছিল না মাঝখানে একটা সার্টেন টাইম ধরে। এটা তো টেকনিক্যাল এবার ব্যাপার। আপলোড হবে তো স্যার? আবার ডাউনলোড করা স্টার্ট হয়েছে, ডাউনলোড হয়ে এবার সেগুলো এডিটিং হয়ে আপলোড হওয়া শুরু হবে আবার। আচ্ছা আমি তো স্যার, কালকেই ক্লাসে হবে। বলে দিলাম। ঠিক আছে, যাও তো তোমরা নেক্সট ক্লাস করো, ম্যাডামের অনেকক্ষণ টাইম লেট হয়ে গেছে, সরি। সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। welcome. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম আমি আপনাকে প্রেজেন্টার করে দিয়েছি, অনন্যা ম্যাডাম। ঠিক আছে। Good morning, students. Am I audible? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং গুড ম্যাম। মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। মর্নিং। আচ্ছা, আমি স্ক্রিনটা প্রেজেন্ট করা শুরু করি। দেখো, স্ক্রিন কি দেখতে পাচ্ছ? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ওকে। ম্যাম। স্ক্রিনে এই মুহূর্তে লেখা আছে হাউ টু ক্যালকুলেট ক্যালোরিফিক ভ্যালু। আমরা এক সেকেন্ড একটু দাঁড়াও, মাস্কটা খুলি। আমরা আগের দিন অবধি পড়েছিলাম, লাস্ট ক্লাসে পড়েছিলাম, গত বুধবারই বোধহয় ক্লাস নিয়েছিলাম, যাই হোক। তো ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে, কত রকমের হয় আমরা পড়ে ফেলেছি। আজকে শুরু করার আগে আমি একটু ছুঁয়ে দিয়ে চলে যাই। ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে, আগে বাংলাটা বলি, 1 গ্রাম বা একক আয়তনের কোনো জ্বালানিকে বাতাসের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু বা ক্যালোরিফিক মান বলে। ইংলিশটা হলো, when we burned a unit mass of fuel in presence of oxygen completely, the amount of heat is produced is called its calorific value. एकक a unit mass of fuel को अगर हम ऑक्सीजन के प्रेजेंस में पूरी तरह से जलाए तो जितना हीट जनरेट होगा उसको कैलोरीफिक वैल्यू बोलते हैं। ये लिक्विड के लिए सेम, सिर्फ यूनिट अलग होता है। गैस, सॉलिड, किसी भी फ्यूल के लिए यही एप्लीकेबल है। There are two types of calorific value, higher and lower. Higher calorific value when we calculate the total main heat plus latent heat from ash. If we do not consider the ash and its heat, then we have only the main heat, which is called lower. And if you take all, then it is called higher. বাজারে যত ফুয়েল পাওয়া যায় তার গায়ে সিভি ভ্যালু লেখা থাকে, দেখবে সিভি ভ্যালু, সি ডট ভি।
সিভি ভ্যালুর আগে হাই বা লো কিছু থাকে না, দ্যাট মিনস কিছু যদি বলা না থাকে, দ্যাট মিনস ইট ইজ হায়ার ক্যালোরিফিক ভ্যালু। আদার দ্যান হায়ার এর আরেকটা নাম আছে, দ্যাট ইজ গ্রস ক্যালোরিফিক ভ্যালু, অ্যান্ড আদার দ্যান লোয়ার আরেকটা নাম আছে, দ্যাট ইজ নেট ক্যালোরিফিক ভ্যালু। বোঝা গেল? এই ছিল আগের দিন, এইখানে আমরা শেষ করেছিলাম। এবার আমরা আসবো হাউ টু ক্যালকুলেট ক্যালোরিফিক ভ্যালু। যারা ফুয়েলের সিভি ভ্যালু বার করে তারা কিভাবে বার করে আমরা চলো দেখে নিই। স্টার্ট। The calculation of calorific value is done by Dulong's formula. Dulong's formula is based on the amount of carbon, hydrogen, sulfur and oxygen present in fuel. ক্যালোরিফিক ভ্যালু বার করার জন্য কোনো একটা ফুয়েলের যদি আমরা কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এগুলো জানতে পারি, তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে তার ক্যালোরিফিক ভ্যালু কত হতে পারে। কিভাবে বলতে পারি? এই ডুলংস ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে? ডুলংস ফর্মুলা আমাদের খুব ইজিলি হেল্প করে বার করতে। কিভাবে? দেখো, একটা ফুয়েলের মধ্যে থাকে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। অ্যামং দিস, মনে রাখবে এটা কিন্তু আসে পরীক্ষার সময়, অক্সিজেন ক্যান নট প্রডিউস এনি হিট। ফুয়েলের মধ্যে কি কি থাকে একবারে যেন মনে থাকে, জিজ্ঞাসা করলেই বলতে পারো। কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। These four has contribution in producing heat. এরা হিট প্রডিউস করে, কিন্তু এদের মধ্যে অক্সিজেন কিন্তু হিট প্রডিউস করে না, ও অ্যাবজর্ব করে নেয়, উল্টোটা করে, খানিকটা হিট খেয়ে নেয়। Only oxygen present in the fuel can react with hydrogen and produce water. ফুয়েলের মধ্যে যে অক্সিজেনটা থাকে, সে ফুয়েলের মধ্যে যে হাইড্রোজেন থাকে তার খানিকটার সাথে রিঅ্যাকশন করে জল তৈরি করে ফেলে। উফ ভগবান, একটু দাঁড়াও, কে আবার গান চালিয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার ফুয়েলের মধ্যে যে অক্সিজেনটা রয়েছে সে হিট তো তৈরি করেই না, উল্টে খানিকটা ফুয়েলের মধ্যে যে হাইড্রোজেন থাকে তার সাথে রিঅ্যাক্ট করে ওয়াটার। বোঝা গেল? এই অবধি বোঝা গেছে? মাঝে মাঝে হ্যাঁ বলো। কথাটা মাঝখানে কেটে গেল, লাস্টের দিকে কথাটা কেটে গেল, ম্যাম শুনতে পেলাম না। বলছি এইটা যেটা বললাম বোঝা গেল? যে হ্যালো, কথাটা কেটে কেটে আসছে। এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছি। আপনি না বোঝাচ্ছেন লাস্টের দিকে, ওটা বুঝতে পারলাম না, কেটে গেল কথাটা। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? তাই বলছি। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলুন। ডুলংস ফর্মুলা হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, কিছু বলছেন? ম্যাম চুপ করে গেলেন, কিছু বলছেন?
এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম কথাটা সাউন্ডটা বড্ড আস্তে আসছে। হ্যাঁ, কি করি বলো তো, আমি তো কলেজের মধ্যে আছি, নেটওয়ার্ক না পেলে তো খুব মুশকিল। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে ম্যাম। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আবার স্ক্রিনটা শো করেছি, দেখতে পাচ্ছ কিনা দেখো। ডুলংস হ্যাঁ দেখতে ফর্মুলা ইজ বেস, পাচ্ছ? ইয়েস ম্যাম। yes, yes. আচ্ছা শোনো তাহলে, আচ্ছা আচ্ছা এবার দিয়ে শোনো। ডুলংস ফর্মুলা ইজ বেসড অন কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন. Among these, oxygen can't produce any heat but can absorb heat. So, it is implied that if oxygen is in fuel, then some amount of heat will be wasted. ফুয়েলের মধ্যে চারটে জিনিস থাকে, কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। এদের মধ্যে অক্সিজেন খানিকটা যা হিট তোমার পাওয়ার কথা তার থেকে তুমি কম পাও। এই অবধি হলো, এই অবধি যদি বোঝার অসুবিধা থাকে বলতে পারো। তাহলে অক্সিজেন যেটা প্রেজেন্ট থাকে ফুয়েলে সেটা আমাকে বাদ দিতে হবে, তবে আমি হিটটা পাবো। কিভাবে পাবো দেখো। The amount of total hydrogen present for combustion, that is total mass of hydrogen in fuel minus 1/8 mass of oxygen. এইটা ডেরিভেশন তোমাদের নেই, তোমরা এটাকে এইভাবেই মুখস্থ করতে পারো, ডেরিভেশন তোমাদের সিলেবাসে নেই। ডুলংস ফর্মুলায় ডুলং বলে দিয়েছেন যে কোনো ফুয়েলের মধ্যে যে পরিমাণ অক্সিজেন আছে সেটাকে তুমি এই ফর্মুলায় ফেলে বাদ দিয়ে নেবে। কেন না, অক্সিজেন তো রিঅ্যাক্ট করে হাইড্রোজেনের সাথে, তার মানে কিছু অক্সিজেন নষ্ট হয়ে যাওয়া মানে কিছু হাইড্রোজেনও নষ্ট হয়ে যাবে। তাহলে কতটা পরিমাণ হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে টোটাল মাস অফ হাইড্রোজেন, ফুয়েলের মধ্যে যতটা হাইড্রোজেন আছে সেটা মাইনাস 1/8, 1/8 হচ্ছে অক্সিজেন। এটা একটা ফর্মুলা, এটা মনে রাখতে পারবে। এখানে কোনো অসুবিধা আছে বলো, স্টেপ বাই স্টেপ যাই। ম্যাম এখানে ওই অক্সিজেনের পরিমাপটা হলো 1/8, যেটা ওটা বলেছেন না? হুম হুম হ্যাঁ 1/8, 1/8টা কি বলতো, কোথা থেকে এসছে, কারোর কোনো আইডিয়া আছে? 8 কেন হয়েছে? যদিও তোমাদের সিলেবাসে দরকার নেই। ভাগ হ্যাঁ অক্সিজেনের, বলো আরেকবার বলো। ভাগ জলের ওর হ্যাঁ, atomic জলের number মলিকিউলার ওয়েট কত? জলের মলিকিউলার ওয়েট কত? atomic জলের numberটা 8 তো। মলিকিউলার, হ্যাঁ হ্যাঁ ওখানে অ্যাটমিক নাম্বার 8, কিন্তু এখানে তো ওজন হচ্ছে, এখানে তো নাম্বার নয়, পরমাণু সংখ্যা নিয়ে কাজ নেই, পারমাণবিক ওজন নিয়ে কাজ। এখানে 8টা কেন হচ্ছে, তোমরা জলটাকে স্টাডি করো। ওয়াটার, হ্যাঁ ওয়াটারের মধ্যে কি থাকে, দুভাগ থাকে হাইড্রোজেন, 16 ভাগ থাকে অক্সিজেন, ঠিক তো? দেখো H2O, জল কি H2O, H2 মানে 1/2, দুভাগ আছে হাইড্রোজেন, 16 ভাগ আছে অক্সিজেন। তাহলে 16 ভাগ, দুভাগ হাইড্রোজেন থাকে 16 ভাগ অক্সিজেনের সাথে, তাহলে 1 ভাগ হাইড্রোজেন কত থাকবে, 8 ভাগ অক্সিজেনের সাথে নয়, মানে একটা হাইড্রোজেন মানে 1/8 ভাগ অক্সিজেন, দুটো সেম। If we consider the molecular weight, then 16 gram is the molecular weight of water. 16 gram means 2 gram hydrogen react with 16 gram oxygen. So 1 gram hydrogen will be react with 8 gram oxygen. That means একটা হাইড্রোজেন মানে 1/8 ভাগ অক্সিজেনকে খেয়ে নেওয়া। সেটাই এখানে তোমাকে মাইনাস করতে হবে। তাহলে হয়ে গেল, সমস্যা অনেক সোজা হয়ে গেল। অক্সিজেনকে আমি বাদ দিয়ে দিলাম, কিছুটা হাইড্রোজেন নষ্ট হলো, কিছুটা হাইড্রোজেন থাকলো। নাও if we weight the carbon, hydrogen, oxygen and sulfur in a gram of fuel, then we can easily estimate the calorific value.
এবার আমাকে যদি কেউ বলে দেয় আমার ফুয়েলে কতটা কার্বন হাইড্রোজেন আছে পার গ্রাম, তাহলে আমি খুব সহজে বের করতে পারবো। ফর্মুলাটা কি দেখো, ফর্মুলাটা হচ্ছে এইটা, স্ক্রিনের একদম টপে এসছে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, আর কোনো উপায় নেই। তোমাদের চ্যাপ্টারটা, তোমাদের সাবজেক্টটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দ্যাট মিনস কেমিস্ট্রি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে। তোমাদের বেসিক কেমিস্ট্রি নেই, একদিকে ভালো, অ্যাপ্লাইড আছে। তো অ্যাপ্লাইড এর নিয়মই হচ্ছে, হ্যাঁ বলো। ম্যাম বলছি সেই কদিন আগে স্যার গ্রুপে একটা সিলেবাস পাঠিয়ে ছিল, ওখানে লেখা আছে বেসিক কেমিস্ট্রি আর বেসিক ফিজিক্স। হ্যালো, না, তাহলে ওটা কিসের হ্যাঁ সিলেবাস ম্যাম, আমি জানি না তোমাদের গ্রুপে। আমি সেই জন্য আমাদের বইও দিয়েছে, syllabus করেছি, আমাদের applied বইটাও দিয়েছে, ওখানে আছে বেসিক কেমিস্ট্রি, বেসিক ফিজিক্স। না আমি সেই জন্য শোনো স্যার শোনো, আমি বলছি শোনো, বই যেটা পেয়েছো তার প্রবলেম আমি তোমাদের আগেই বলেছি। নতুন সিলেবাসের বই বেরোয়নি কোভিড পিরিয়ডে, পুরনো সিলেবাসের বই থেকেই তোমাদের নিজেদের চ্যাপ্টার গুলো খুঁজে বার করতে হবে। তাতে কোথাও বেসিক নামে থাকবে, কোথাও অ্যাপ্লাইড। অতএব বইয়ে কি নামে আছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু সিলেবাস, তোমরা বইয়ের মধ্যে যে সিলেবাসটা আছে ওটা দেখবে না, ওটা পুরনো সিলেবাস। নতুন সিলেবাস তোমরা কাউন্সিলের ওয়েবসাইটে কিংবা তোমাদের গ্রুপে নিশ্চয়ই দিয়ে দেওয়া হয়েছে, তাতে কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রি থাকবে এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রির পাশে কোনো 1-2 থাকবে না, কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি থাকতে বাধ্য। সেইটা যে হ্যাঁ ম্যাম, সিলেবাসটা হ্যাঁ, যে সিলেবাসটা তোমরা পেয়েছো, পেতেই হবে, এর কোনো অন্য রাস্তা নেই। তুমি বইয়ের সিলেবাস দেখো না, বইয়ের মধ্যে আমি আগের দিনও বলেছি যে অংশটুকু আমি দেখতে বলবো সেই অংশটুকুই দেখবে, তার আগে পরে কিছু তাকাবে না। এখনো তোমাদের সেই বোঝার অবস্থায় আসোনি, আর কয়েকটা মাস যাক তখন বুঝে যাবে বইয়ের গল্পটা কি। আচ্ছা, তাহলে হায়ার ক্যালোরিফিক ভ্যালু HCV এর ফর্মুলা কি হবে? আমরা এখানে যে ক্যালোরিফিক ভ্যালুটা পাবো ডুলংস ফর্মুলায়, সেটা হচ্ছে হায়ার, মানে এখানে পুরো হিটটাই আছে। HCV is equal to থার্ড ব্র্যাকেটের মধ্যে 8080 কার্বন প্লাস 34,500 ইন্টু হাইড্রোজেন মাইনাস O/8, O মিনস অক্সিজেন, অক্সিজেন বাই 8, সেই 8 যেটা 8 ভাগ 2 ভাগ দেখিয়েছিলাম সেটা, প্লাস 2240 S। অর্থাৎ তোমাকে যদি বলে দেয় কত পার্সেন্ট কার্বন, কত পার্সেন্ট হাইড্রোজেন, কত পার্সেন্ট অক্সিজেন আছে, তাহলে তুমি সেই ডেটাগুলোকে এই ফর্মুলায় পুট করবে, ক্যালকুলেটরে গুণ করবে, করে বলে দিতে পারবে তোমার এই ফুয়েলটার ক্যালোরিফিক বা, খুবই সোজা, এর থেকে সোজা আর হয় না। এইটা তোমাদের ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ইউ হ্যাভ নো আদার অপশন। হ্যাঁ বলো, কিছু কেউ বলছিলে? আচ্ছা, সুতরাং কার্বন is equal to percentage of carbon in fuel, hydrogen is equal to percentage of hydrogen in fuel, অক্সিজেন মানে ফর্মুলায় যেখানে অক্সিজেন লেখা আছে দ্যাট মিন্স কত পার্সেন্ট অক্সিজেন, সেই পার্সেন্ট নাম্বারটা ওখানে বসাতে হবে। আর সালফারে একইভাবে সালফার। বোঝা গেল? এই ফর্মুলাটায় কোনো অসুবিধা আছে থাকলে সে মাইক্রোফোন অন করে বলো। শুধু একজন একজন করে বলুন, কন্টিনিউ করুন একজন। হ্যাঁ তুমি বলো না, তুমি যে বলছিলে আগেরটা আমি শুনি। হ্যাঁ হ্যাঁ, আমি ইয়ের কথা শুনেছি, এবার যে লাস্ট বলছিলে সে বলো, কি বলছো? হ্যাঁ, এটা কি শুধু কি এগুলো কি শুধু পার্সেন্টেজটা জেনে রাখলেই আমাদের হবে কি? পেট্রোলে মানে একটা ফুয়েলের ভেতরে কত পার্সেন্ট, একদম, আর কিছু মানে ওখানে ওটা কোথা থেকে এসছে, কোথা থেকে কি হয়েছে, মানে ওইগুলো সম্বন্ধে করে আমাদের কোনো ধারণা রাখতে হবে না, শুধু মাথায় ইটুয়াই রাখলেই হয়ে যাবে? না না, হ্যাঁ তোমাকে মাথায় শুধু ফর্মুলা রাখতে হবে, কত পার্সেন্ট কার্বন, কত পার্সেন্ট হাইড্রোজেন, পরীক্ষার সময় যখন কোশ্চেন আসবে তোমাকে সেই পার্সেন্টেজ দিয়ে দেওয়া হবে। পৃথিবীতে যত ফুয়েল আছে সবার পার্সেন্টেজ তোমাকে মাথায় রাখতে হবে না। বোঝা গেল? আমি একটা ছোট্ট নিউমেরিক্যাল এক্ষুনি দেখিয়ে দিচ্ছি।
যে বলছিলে আবার বোঝাতে তাকে বলি দিস ইজ অনলি আ ফর্মুলা, একে ফর্মুলা হিসেবেই অ্যাকসেপ্ট করো। এইচসিভি মিনস হায়ার ক্যালোরিফিক ভ্যালু ইজুকাল টু দিয়ে এই ফর্মুলাটা। এখানে যেখানে যেখানে তুমি নাম্বার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওইভাবে মনে রাখো, নাম্বারটা কোথা থেকে আসছে আমি বলছি। আর যেখানে যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার লেখা আছে সেখানে শুধু তোমাকে পার্সেন্টেজ ভ্যালুটা পুট করে দিতে হবে। কিরকম দেখো, আমার কাছে করা আছে একটা। এই যে 8080, 34,500 এটা এলো কোত্থেকে? ডুলং যিনি এই ফর্মুলাটা বানিয়েছিলেন উনি পেলেন কোত্থেকে? পেলেন হচ্ছে কার্বনের ক্যালোরিফিক ভ্যালু কত? 8080 কিলো ক্যালোরি পার কেজি। ক্যালোরিফিক ভ্যালু অফ হাইড্রোজেন হচ্ছে 34,500 কিলো ক্যালোরি পার কেজি। সালফারের 2200 2240 2240 কিলো ক্যালোরি পার কেজি। এইটা 1 কেজি কার্বন কিংবা 1 কেজি হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন আর কিচ্ছু থাকবে না, যদি পোড়াতে পারো তাহলে ঠিক এত ক্যালোরি তাপ পাবে। তুমি যে একদিন আমি উদাহরণ দিয়েছিলাম একটা বিস্কুট খেলে, বিস্কুটের মধ্যে থেকে একটা বিস্কুট থেকে সাপোজ তুমি 10 ক্যালোরি পেলে, আছে যে হাইড্রোজেন আছে আরো যেসব এলিমেন্ট আছে তাদেরকে টোটাল বার্ন করার পর এই 10 ক্যালোরি পাওয়া গেছে ওই গ্রামে। তো এখানে তুমি যদি 1 কেজি বিস্কুটকে পোড়াও তার মানে 1 কেজি বিস্কুটে যা থাকবে সেইটা হচ্ছে তার হিটটা। তাহলে এখানে কার্বন, হাইড্রোজেন, সালফারের ক্যালোরিফিক ভ্যালু তুমি পেয়ে গেলে। এটা চেষ্টা করবে মনে রাখার কোনটা কার, তাহলে ফর্মুলাটাও মনে রাখতে পারবে এবং মাল্টিপল এমসিকিউ এর সময় যদি এই ধরনের কিছু টুকটাক দিয়ে দেয় তাহলে তুমি খুব সহজে মার্কসটা পেতে পারবে। তাহলে এটা গেল হায়ার ক্যালোরিফিক ভ্যালু। লোয়ারটা কি করে পাবো? এটা হচ্ছে অ্যানাদার ফর্মুলা অফ লোয়ার, যেখানে তুমি কিভাবে পাবে HCV মাইনাস 0.09, এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, টেক ইট অ্যাজ এ কনস্ট্যান্ট ভ্যালু, এর ডেরিভেশন দরকার নেই। 0.09 ইন্টু হাইড্রোজেন মাইনাস 537 হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ওয়াটার ইন SI ইউনিট, আমরা জানি কিলো ক্যালোরি পার কেজি। এইবার একটা নিউমেরিক্যাল দেখো, যে বলছিলে যে আমাকে কি মনে রাখতে হবে সেইটা দেখো। তোমাকে একটা নিউমেরিক্যাল এইভাবে দেবে, ক্যালকুলেট দ্য নেট ক্যালোরিফিক ভ্যালু। এখানে নেট মানে কোনটা চাইছে, হায়ার না লোয়ার? দেখি কে বলতে পারে, যে শুনেছে সে বলতে পারবে। লোয়ার, গুড বয়, লোয়ার ক্যালোরিফিক, একদম খুব ভালো। তো নেট মানে হচ্ছে লোয়ার। এইগুলো হচ্ছে ছোট ছোট ট্রিক্স, তুমি যদি পরীক্ষার সময় মনে রাখতে না পারো লোয়ারটাই নেট, তাহলে কি করব কি করব করে মাথা খারাপ করবে, কিন্তু চেয়েছে খুব সিম্পল জিনিস। তো নেট ক্যালোরিফিক ভ্যালু অফ কোল, যার মধ্যে বলে দিয়েছে এই 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 কম্পোজিশন আছে। এর মধ্যে ভালো করে দেখো অনেক কিছুর কম্পোজিশন আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, অ্যাশ। ফর্মুলায় কিন্তু এতগুলোর দরকার নেই, ফর্মুলায় দরকার 4টে, কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। তাহলে বাকিগুলোর কি হবে? বাকিগুলো কিছুই করবে না, ওটা তোমাকে কনফিউজ করার জন্য, কোশ্চেনটাকে ট্রিকি করার জন্য দিয়েছে। অ্যাশ আর নাইট্রোজেন অবশ্যই থাকে ফুয়েলের মধ্যে, কিন্তু তার সাথে হিটের কোনো সম্পর্ক নেই। তাহলে আমি অ্যান্সারটা কি হবে, আমি ফর্মুলাটাকে বসাবো, HCV-র ফর্মুলাটা, দেন আমরা ডেটাগুলো পুট করব। HCV এখানে কার্বনের জায়গায় কত পার্সেন্ট আছে? 80, জাস্ট 80 বসিয়ে দেবে। তাকে 80/100 কিছু করার দরকার নেই, কারণ 100 ফর্মুলাতে বাইরে দেওয়া আছে। যত পার্সেন্ট জাস্ট ভ্যালুটা পুট করবে, 80% মানে 80। হাইড্রোজেনের কি আছে? 5 পুট করবে, অক্সিজেন 4 পুট করবে, এইভাবে সালফার পুট করে দেবে। অ্যাশ আর নাইট্রোজেনের কোনো প্রয়োজন নেই, আবারও বলছি, পেয়ে গেলে কত ক্যালোরি পার কেজি। এটা আমার নিউমেরিক্যালটা শেষ হয়ে গেল, তাই তো? এই অ্যান্সারটাই চেয়েছে তো? না ম্যাম, নো এটা এটা লো, তো লো, এটা হাই তো, লো চেয়েছে তো।
নেট বলেছে। ঠিক, ভুলটা ধরতে পারো কিনা। তাহলে হায়ার ক্যালোরিফিক ভ্যালু বেরিয়েছে, এবার আমাকে লোয়ারে যেতে হবে, নেট ক্যালোরিফিকে যেতে হবে। নেট ক্যালোরিফিকে যাওয়ার জন্য আমি কি করব না, নেট ক্যালোরিফিকে যাওয়ার জন্য আমি এই এলসিভি তে আমি ডেটাটা পুট করব। হায়ার ক্যালোরিফিক ভ্যালু তুমি পেয়ে গেছো, পুট করলে ভ্যালুটা দেখে নি পুট কিভাবে করব। এই -0.09 এইচ, এইচ মানে কি, সেই পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, সেটা পুট করে দেবে। এখানে লেখা নেই, তোমরা পুট করে দেবে ইনটু কত যেন 5 ইনটু, হ্যাঁ বাবা সূত্র মনে রাখতে হবে, সূত্র কেউ দিয়ে দেবে না। ইনটু ম্যাম এটা তাহলে 5, পাঠিয়ে দেবেন, এটা কি লিখে পাঠিয়ে দেবেন তাহলে এটা? আমি সব দিয়ে দেবো। আমি তো বললাম আমার চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেলে আমি একটা ড্রাইভ বানাবো, সেই ড্রাইভে কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টার তুমি ওর মধ্যে থেকে পেয়ে যাবে থ্রু আউট দ্য সেমিস্টার। ঠিক আছে, এটা 1-2 দিনের মধ্যেই স্যারের বোধহয় অ্যাটমিক স্ট্রাকচারটা হয়ে গিয়েছে, স্যারের অ্যাটমিক স্ট্রাকচার এবং আমার এই ফুয়েলটা আমরা দুটোই তুলে দেবো, এই সপ্তাহের মধ্যেই তুলে দেবো। আর কালকে তো আসছো, কালকে বলেও দেবো একবার। তাহলে এলসিবিটা কি দাঁড়াচ্ছে, এইটা আমরা মাইনাস করব, মাইনাস করলে পেয়ে যাব এলসিবি কত। হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কতক্ষণের একটা নিউমেরিক্যাল, 2 থেকে 3 নম্বর থাকবে। পরীক্ষার সময় বলে দিই, একটা কোশ্চেনের ম্যাক্সিমাম মার্কস 5 হতে পারে, 5, তার বেশি হবে না। 5ও খুব রেয়ার, দেখা যায় না, 2, 1, 3 এর মধ্যেই ভ্যারি করে। সুতরাং তোমার খুব বড় কোশ্চেন কখনোই আসে না কেমিস্ট্রিতে, ছোট 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 জিনিস একাধিক কোশ্চেন থাকে। এতে ম্যাক্সিমাম মার্কস থাকবে 2 কি 3, তার বেশি হবে না। হয়ে গেল আমার ক্যালোরিফিক ভ্যালু। এখানে আশা করি আর কোনো প্রবলেম রইল না। যদি থাকে এটা একটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে পরে একটু খাতায় লিখে লিখে স্টাডি করবে, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই গেল। এবার আমি পরেরটায় যাই। এবার চলে আসি, আমাদের ক্যালকুলেশন পার্ট মোটামুটি এখানে শেষ হলো। এবার আমরা সলিড ফুয়েল সম্বন্ধে পড়বো। সলিড ফুয়েলের কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি, কিভাবে তাদেরকে নিয়ে প্রথমে একদম পুরনো ছোটবেলাকার জিনিসে চলে যাই। করকমের কোল হয়, কয়লা করকমের হয়, কে কে বলতে পারে? স্ক্রিনের দিকে না তাকিয়েই বলো, ছোটবেলার জিওগ্রাফিতে ছিল। কাঠ কয়লা, পোড়া কয়লা। হ্যাঁ, কাঠ কয়লা, পোড়া কয়লা না, এই কাঠ কয়লাটা কোনো কয়লা, হ্যাঁ, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। কাঠ কয়লাটা কি কোনো কয়লা নাকি? ও তো কলোকাল ল্যাঙ্গুয়েজ। অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এর মধ্যে অ্যানথ্রাসাইট হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি, এর কোয়ালিটি সবচেয়ে ভালো। এরপর আসছে নেক্সট bituminous, the second highest quality is bituminous, the third highest is lignite, and the fourth one is peat. স্ক্রিনে যে চার্টটা দেখতে পাচ্ছ সেটা অ্যাসেন্ডিং অর্ডারে, মানে সবচেয়ে কমটাকে আগে লেখা আছে, সবচেয়ে বেশিটা পেছনে লেখা আছে, একই ব্যাপার। কেন ভালো কেন খারাপ? আমি বললাম অ্যানথ্রাসাইট ভালো, কি দেখে বললাম? বললাম তার ক্যালোরিফিক ভ্যালু দেখে। একটু আগে ক্যালোরিফিক ভ্যালু ক্যালকুলেট করেছো, সেই দেখে ঠিক করা হয় কে কত ভালো। এবার ও ক্যালোরিফিক ভ্যালু কেন হাই না, ওর মধ্যে পার্সেন্টেজ অফ কার্বন হাইয়েস্ট। দেখো একদম লাস্টে অ্যানথ্রাসাইটে কার্বন পার্সেন্টেজ 94%, মানে বুঝতে পারছো প্রায় ক্লোজ টু 100। বিটুমিনাস হচ্ছে 88 থেকে 89, এক একটা বইয়ে একটু ভ্যারি হতে পারে, চিন্তার কিছু নেই। লিগনাইট 67 টু 70 মধ্যে ভ্যারি করে, পিট হচ্ছে 60%। তাহলে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে কোলগুলো ইউজ হয় সেগুলো হয় অ্যানথ্রাসাইট আর বিটুমিনাস। লিগনাইট আর পিট হচ্ছে স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিগুলো হয় তাতে ব্যবহার হয়। আর বাড়িতে যে কোলগুলো ব্যবহার হয় সেগুলো আইদার পিট কোল
যাকে বলে পিট কয়লা, অথবা হয় চারকোল। চারকোলটা কোনো কোল নয়, ওটা একটা বাই প্রোডাক্ট, আমরা আসবো পরে। তোমাদের ম্যাডাম এইখান একবার থেকে আরেকবার রিপিট করবেন, থার্মাল যে পাওয়ার প্রজেক্টটা কি ইউজ করা হয় বলেন? হ্যাঁ, কোন কয়লা? anthracite and bituminous, they are the highest percentage of carbon. One has 94, another have 88, close to 90. So they are produce more and more calorific value. That's why these are used in থার্মাল পাওয়ার স্টেশন। থার্মাল পাওয়ার স্টেশনে যে কোলগুলো আসে সেগুলো এই কাইন্ড অফ কোল ব্যবহার হয়, যেখানে হিট অনেক বেশি লাগবে। লিগনাইট আর পিট একটু কম, যেখানে হিট দরকার সেখানে ব্যবহার হয়। ডোমেস্টিক পারপাসে যতই এই চার্টটাতে লেখা থাক ডোমেস্টিক পারপাসে অ্যান্থ্রাসাইট বিটুমিনাস ইউজ হয়, বাট ইট ইজ নট রাইট, ডোমেস্টিকে ইউজ হয় না। তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক রকমের কোল হয় তাদের নাম এবং তাদের মধ্যে উপস্থিত পার্সেন্টেজ অফ কার্বন। আদার্স গুলো পড়তে হবে না। পার্সেন্টেজ অফ কার্বন কতটা থাকে সেটা কিন্তু প্রত্যেকটা কয়লার মনে রাখতে হবে, এমসিকিউতে আসে। এন্ড দিস আর দ্য ইজিয়েস্ট এমসিকিউ। ঠিক আছে, এগুলো আসা মানে সে পরীক্ষা, সে কোশ্চেন খুব ভালো হয়েছে। হলো? আচ্ছা, নেক্সট চলে যাই। হোয়াট ইজ ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন? ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন কাকে বলে? ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনের বাংলা হচ্ছে অন্তর্ধূম পাতন। হিন্দিটা পাতা নেই। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন বাংলায় কি বললেন? অন্তর্ধূম পাতন, পড়েছো ছোটবেলায়, অন্তর্ধূম পাতন। ডিস্ট্রাকটিভ মানে কি? ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে কিছুকে ভেঙে ফেলা, ডিস্ট্রাকশন, নষ্ট করে দেওয়া, ভেঙে দেওয়া। এখানে আমরা ভেঙে দেওয়া জিনিসটাকে মাথায় রাখবো। কাকে ভাঙছি? অবভিয়াসলি কোলকে ভাঙছি। এখানে যা পড়াশোনা করছি কোল নিয়ে, কারণ কোল একমাত্র সলিড ফসিল ফুয়েল। তাহলে ডিস্ট্রাকটিভ মানে কি? আমরা কোলকে ভেঙে তাকে ডিস্টিল করছি। ডিস্টিল করছি মানে তার থেকে যে ইমপিউরিটিস গুলো আছে তাকে বাদ দিচ্ছি। পাতন একেই বলে, মানে শোধন করে নেওয়া, পিউরিফাই করে নেওয়া। ডিস্টিলেশন করা হয় ওয়ান টাইপ অফ পিউরিফিকেশন। আগে প্রথম দিন পড়িয়েছিলাম না যে যত ইমপিউরিটিস থাকবে তত কিন্তু আমার ফুয়েল ওয়েস্টেজ হবে। তাহলে আমাকে ওই ইমপিউরিটিস যারা কোনো কাজে আসছে না তাদেরকে আগে বাদ দিতে হবে। কিভাবে করা হয় দেখো, এটা হচ্ছে কি বলবো, ডেফিনেশন। দ্য প্রসেস বাই হুইচ এ সাবস্টেন্স ইজ হিটেড স্ট্রংলি in absence of air. Destructive distillation কাকে বলে? When a substance is heated, গরম করা হয়, in absence of air, air থাকবে না। কেন থাকবে না সেটা নিজেরা ভাবো, আমাকে বলবে absence of airটা কেন, প্রেজেন্স হলে কি অসুবিধা হতো, পরে জানতে চাইছি, এখন না। absence of air and therefore that separate the volatile and non-volatile components, and the process is called destructive distillation. তাহলে আমরা কাকে ভাঙছি? volatile and non-volatile compound. volatile মানে কি? হ্যাঁ রে, volatile মানে কি? এটাই বুঝতে পারছি না, ভোলাটাইল নট ভোলাটাইলটা কি? আর কেউ? ভঙ্গুর। এক্সপ্লেন। না না, ভঙ্গুর না, অস্থির, ভঙ্গুর না। অস্থির, ভোলাটাইল মানে অস্থির। একটা এক্সাম্পল। ম্যাম, ইজি টু স্প্রেড আউট। হ্যাঁ, এই লাস্টের জন ঠিক কথা বললো, দ্যাট ইজ ইজিলি টু স্প্রেড আউট। মানে এখন বাড়িতে, এখন আমরা ভোলাটাইল আর নন ভোলাটাইলটা খুব ভালো বুঝবো। কেন বলো তো? স্যানিটাইজার আছে বাড়িতে বা পকেট। স্যানিটাইজার কি হয়, কিছুক্ষণ হাতে নিয়ে কি হয়, আস্তে আস্তে হাতটা ড্রাই হয়ে যায় না, উবে যায়, দ্যাট ইজ ভোলাটাইল। আর হাতটাকে সাবান দিয়ে ধো,
ধুয়ে ভিজে হাতে বসে থাকো, কতক্ষণে শুকায়? ভেজা হাত ন্যাপথলিন, পেট্রোল, স্পিরিট। বোঝা গেছে? এবার বোঝা গেছে। ভোলাটাইল মিন্স উদবায়ী, বাংলায় বলে উদবায়ী, যা উবে যায়। পেট্রোলকে খোলা রেখে যাও দেখি হাওয়া, কয়লাকে ফেলে রেখে যাও দেখবে অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে ম্যাডাম এই জন্যই এয়ারটাকে আমাকে ওখানে এয়ার শূন্য বলেছে, তাই জন্য ভোলাটাইল হলে এয়ার থাকলে তাহলে উবে যাবে, আর নন ভোলাটাইল হলে তো উঠবে না। এয়ারটা শূন্য রেখে তাহলে দুটো বোঝা যাবে। তাহলে আরেকটা কারণ আছে, ওটা তো একটা কারণ, আরেকটা কারণ আছে। আরেকটা দিলে হচ্ছে এয়ারে অক্সিজেন, হাইড্রোজেন সব থাকে, এটা নিজে জ্বলে যেতে পারে জিনিসটা। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা হচ্ছে ফার্স্ট কারণ। একদম ঠিক বলেছো, এটা হচ্ছে ফার্স্ট কারণ যে আমি যদি প্রেজেন্স অফ এয়ার করি তাহলে তো ওটা পুড়েই গেল। কি ভোলাটাইল কি নন ভোলাটাইল কিছুই তো পেলে না। ওই জন্য ওটাকে অ্যাবসেন্স অফ এয়ারে ডিস্টিলেশন করতে হবে। যে কোনো ডিস্টিলেশন প্রসেস ইন অ্যাবসেন্স অফ এয়ারই হয়, অক্সিজেন যেখানে থাকবে না সেরকম জায়গায় করতে হবে, টু সেপারেট ভোলাটাইল অ্যান্ড নন ভোলাটাইল। ভোলাটাইল অ্যান্ড নন ভোলাটাইলকে যদি তুমি আলাদা করো তাহলে তোমার অ্যাপ্লিকেশন অনেক বেড়ে যায়। শুধু কোল দিয়ে যে কাজ করা যায় না, ডিস্টিল করার পর করা যায়। দেখো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তাহলে ম্যাম লাস্টের যে পয়েন্ট বললো ওটা এবার বলুন। বললাম আমরা এই ভোলাটাইল নন ভোলাটাইলকে আলাদা করি কেন? আলাদা করি তার কারণ এতে ওদের অ্যাপ্লিকেশন অনেক বেড়ে যায়, অনেক বেশি জায়গায় তুমি ব্যবহার করতে পারবে। কিভাবে দেখো তাহলে, the process of heating of coal is absence of air and the coal gas and coke are produced. তাহলে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে কয়লাকে যদি আমি ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করি কি পাবো, তাই তো? এটা পরের আমাদের মাথায় প্রশ্ন, তা সেখান থেকে পাবো এই লাস্ট সেন্টেন্সটায় বলা আছে কোল গ্যাস অ্যান্ড কোক। কোক মানে কোল্ড ড্রিঙ্কস এর কোক নয়, কোক মানে হচ্ছে কোক কয়লা। কোক ওয়ান টাইপ অফ লো গ্রেডেড সলিড ফুয়েল হিসাবে কনসিডার হয়, কামারশালায় থাকে। মানে বিটুমিনাস যে কয়লা ওগুলো তো না? ওগুলো নয়, ওগুলো নয়। এটা যে কোনো কোলকে ভেঙেই তুমি কোক পাবে, পিটকে ভাঙলেও কোক পাবে, অ্যান্থ্রাসাইটকে ভাঙলেও কোক পাবে। কোক ইজ আ বাই প্রোডাক্ট। আমি বাই প্রোডাক্টটা কিভাবে বোঝাবো, মানে ওটা একটা এক্সট্রা জিনিস যেটা তুমি ফুয়েল হিসাবে ব্যবহার করতে পারো। যেটা কমন সব কয়লাতেই থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা তো নন ভোলাটাইল পার্টটা, এটার উপর কি কোয়ালিটি সেটা ডিপেন্ড করছে না, কি টাইপ অফ ফুয়েল সেটা কিন্তু এখানে ডিপেন্ড করছে না। তুমি সব কয়লা থেকেই এটা পাবে, হয়তো পরিমাণ কম বেশি হবে, কোয়ালিটিগতভাবে আপ ডাউন হবে, কিন্তু পাবে। তো কোলকে আমি যদি ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করি তাহলে আমি একটা ভোলাটাইল কম্পোনেন্ট পাবো। সেটা কি? সেটা হচ্ছে কোল গ্যাস। দেখো কোল গ্যাসের পাশে একটা আপার হেডেড অ্যারো দেওয়া আছে। এই অ্যারোটা কেন দিয়েছি? এই অ্যারোটার মানে হচ্ছে যে এটা ভোলাটাইল। তুমি ভোলাটাইল খাতায় লিখে কিভাবে বোঝাবে? এই অ্যারো দিয়ে বোঝাবে। প্লাস কোক, কোকের পাশে দেখো লেখা আছে, কিভাবে বুঝবো? কিচ্ছু বলতে হবে না, শুধু লিখে দেবে তাহলেই হয়ে যাবে। কোকের পাশে লেখা আছে রেসিডিউ। রেসিডিউ মানে যেটা পড়ে থাকবে, অর্থাৎ কোল থেকে কোল গ্যাস তৈরি করার পর যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে রেসিডিউ, সেটার নামই হচ্ছে কোক। দ্যাট ইজ অলসো ইউজড অ্যাজ এ ফুয়েল, সেটাকেও আমরা ফেলি না, কেউ ফুয়েল হিসাবে ইউজ করি। তাহলে আমি যে বলছিলাম আমরা ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করি কেন, যে ওর অ্যাপ্লিকেশনটা বাড়াতে, সেটা এখন এখান থেকে স্পষ্ট। আমরা কোলকে কোনো ক্লোজ জায়গায় ব্যবহার করতে পারি না, অ্যাশ তৈরি হবে তার ভয়ে, কিন্তু কোল গ্যাসকে তো ব্যবহার করতে পারি। থার্মাল পাওয়ার প্ল্যান্টে কিন্তু কোল থেকে কোল গ্যাস তৈরি করে তারপরেই কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস হয়। তাহলে কোল গ্যাসটা একটা, দেখো সলিড থেকে তুমি একটা গ্যাসিয়াস ফুয়েল বার করে ফেললে, গ্যাসিয়াস ফুয়েল বার করার কত সুবিধা, তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, কোনো ছাইয়ের ঝামেলা নেই, কিছু ফেলতে হবে না। কোল তো সমস্যা আছে, ওপেন ইঞ্জিনে ব্যবহার করতে হয়, ক্লোজড ইঞ্জিনে পাবে না। গাড়ির মধ্যে ঢালতে পারবে? পারবে না। তারপর তো ট্যাঙ্ক খুলে রেখে তোমাকে পরিষ্কার করতে হবে।
কিন্তু তুমি সেই গাড়িতে না হোক, যে কোনো ক্লোজড ইঞ্জিনে তুমি কোল গ্যাস তো ব্যবহার করতে পারবে, কোনো ওয়েস্টেজ নেই। তাহলে আমার এখানে অ্যাপ্লিকেশন বাড়লো কিনা? এটাই হচ্ছে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনের মূল উদ্দেশ্য। We have to separate the volatile and non-volatile compound to increase its usefulness. কেন করি? তার কারণ হচ্ছে, করার একটাই কারণ, আরো বেশি বেশি ব্যবহার করার জন্য। এই গেল ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন। আশা করি এইটাতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট, অ্যানালিসিস অফ কোল। ম্যাডাম আগের পেজটা একবার নিয়ে যাবেন? দিয়েছি, দেখো। থ্যাংক ইউ ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, এইবার আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম ডুলংস ফর্মুলা, যেখানে খুব সহজে আমরা দেখলাম একটা ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু আমরা বার করতে পারি। কেন পারি? না, তার মধ্যে পার্সেন্টেজ অফ কার্বন, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, এগুলো জানা আছে, তাই তো? এবার নেক্সট প্রশ্ন তো একটা আসতে পারে যে এটাই বা জানছি কি করে? তোমার হাতে আমি একটা পিস অফ কার্বন থামিয়ে দিলাম, তুমি বলতে পারবে এর মধ্যে কতটা কার্বন? এক পিস কোল তোমার হাতে আমি ধরিয়ে দিলাম, দিয়ে বললাম দেখো তো কত কার্বন আছে। কি করে পাবো? কতটা অ্যাশ তৈরি হতে পারে? এটা আমাদের পার্টলি আমাদের ল্যাবে আছে। কতটা অ্যাশ তৈরি হবে একটা পিস অফ কোল থেকে? অ্যাশের পার্সেন্টেজ অফ অ্যাশ কত? তোমার থেকে আমি কয়লাটা পারচেস করি, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের এনিওয়ান, আমি এইভাবেই বলে থাকি ওইভাবে তোমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি যে কোলটা সাপ্লাই দিচ্ছ, পার্সেন্টেজ অফ অ্যাশ কত গো? মানে কত পার্সেন্ট আমার অ্যাশ হয়ে নষ্ট হবে, সেখান থেকে তো আমার একটা হিসেব আছে, আমি তো একটা প্রোডাকশনে লাগাচ্ছি। কিভাবে বলবে? তার নিশ্চয়ই জানার একটা জায়গা আছে। এই যে ডুলংস ফর্মুলায় যে ব্যবহার হয়, কেউ না কেউ তো ওটাকে বার করেছে যে কতটা কার্বন কতটা হাইড্রোজেন আছে। যা হলো কি করে? তারপরে না ডুলং এর আগে তো ওটা, তো সেইটা কোলকে কি করে আমরা অ্যানালিসিস করে থাকি। কোল ক্যান বি অ্যানালাইজড অ্যাকর্ডিং টু কোয়ালিটি। অ্যানালিসিস মানে কোয়ালিটি। তোমাদের পরীক্ষা হয় কেন? তোমাদের কোয়ালিটি অ্যানালিসিস করা হয়, কার কিরকম পড়াশোনা করে। হ্যাঁ, ইভ্যালুয়েশন। এই যে ক্লাসে আমি জিজ্ঞাসা করছি কেন, কার কিরকম কোয়ালিটি অফ ক্যাচিং দ্য কারেন্ট নোট, আমি যে মুখে যেটা বলছি কার কিরকম ক্যাচিং পাওয়ার, সেটাকে বোঝার জন্য, কার মাথায় কতটা ঢুকেছে সেটা জানার জন্য। কোয়ালিটি অফ ইওর টেকিং, ক্যাপচারিং, কোয়ালিটি অফ ইওর ব্রেন, কোয়ালিটি অফ ইওর নলেজ। সেরকম কোলেরও কোয়ালিটি আছে। কি দেখে বার করি? দেখো, two types of analysis হয়। One is called proximate analysis। তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে যে বই দেখিয়ে দিয়েছিলাম তার মধ্যে এটা পাবে, এখন দেখতে হবে না, এখন আমারটা দেখো। প্রক্সিমেট অ্যানালিসিস। প্রক্সিমেট অ্যানালিসিস কি? কথাটার মধ্যেই আছে প্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট। আমরা বলি না যে ভাই একটা অ্যাপ্রক্সিমেট দাম বল, মানে কি এক্সাক্টটা নয়, কাছাকাছি একটা ভ্যালু বললেই হবে। সেরকম কিছু অ্যানালিসিস হয় প্রক্সিমেট, ওভারঅল একটা অ্যানালিসিস। অ্যানাদার ইজ আলটিমেট অ্যানালিসিস, মানে একদম স্পেসিফিক করে আমায় বলতে হবে কতটা কার্বন আছে, কতটা হাইড্রোজেন আছে। ওই অ্যাশ ট্যাশ এইসব বললে হবে না, অ্যাশের মধ্যেও তো সব আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, সব আছে। ওটা চাই না ভাই, স্পেসিফিক করে বলতে হবে। তো সেইটা হচ্ছে আলটিমেট অ্যানালিসিস, দ্যাট ইজ দ্য থরো অ্যানালিসিস। আর প্রক্সিমেট হচ্ছে দ্যাট ইজ দ্য ওভারঅল অ্যানালিসিস। হোয়াট ইজ প্রক্সিমেট অ্যানালিসিস? ম্যাম আগের স্লাইডটা একটু দেখাবেন? এই যে ওকে ম্যাম। নেক্সট, হোয়াট ইজ প্রক্সিমেট অ্যানালিসিস? এবার আমরা আজকে প্রক্সিমেটটা করে এখানে আজকে আমরা শেষ করব, ঢুকবে না। Proximate analysis is based on 4 criteria: moisture, volatile matter, ash and fixed carbon। এই 4টে জিনিসের উপর ডিপেন্ড করে।
কি কি মনে রাখতে হবে, কিন্তু এটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে। ময়েশ্চার, ভোলাটাইল ম্যাটার, অ্যাশ আর ফিক্স কার্বন। এর মধ্যে তোমাদের সিলেবাসে আছে দুটো এক্সপেরিমেন্ট, ময়েশ্চার আর অ্যাশ। চাইলে কেউ বাকি দুটোও করতে পারে, সিলেবাসে এই দুটোরই উল্লেখ আছে, ময়েশ্চার অ্যান্ড অ্যাশ, কারণ এই দুটোই বেশি দরকার হয়। এবার আমাকে বলো, এই চারটে যে কোয়ালিটি আছে তার মধ্যে প্রথম তিনটে ময়েশ্চার, ভোলাটাইল ম্যাটার আর অ্যাশ, এই তিনটে কি মনে হয় বেশি থাকা ভালো না কম থাকা ভালো? প্রথম আসি ময়েশ্চার, কি মনে হয়? কম থাকা। কম থাকার দরকার। বেশ, আর ভোলাটাইল ম্যাটার? ভোলাটাইল উদ্বায়ী পদার্থ। ম্যাম ময়েশ্চারটা বেশি থাকা দরকার, ভোলাটাইল ম্যাটারটা কম থাকা দরকার। কেন 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 একটু এক্সপ্লেইন করো, ময়েশ্চারটা বেশি থাকা দরকার কেন? ময়েশ্চার মানে কি? আর্দ্রতা, ভেজা ভাব। জাস্ট আজ মানে ডিসকাশন, এতে খারাপ ভুলের কিছু নেই। ময়েশ্চার হচ্ছে, ভোলাটাইল কম থাকার দরকার তো ম্যাডাম। ওরে বাবা রে, মিউট হও, আমি বলছি। হ্যাঁ মিউট হও, আমি বলছি। ময়েশ্চার, হ্যাঁ বলো বলো। ম্যাম এর মধ্যে সব থেকে অ্যাশ কন্টেন্ট বেশি থাকার দরকার, তারপর ভোলাটাইল ম্যাটার, আর সব থেকে কম ময়েশ্চার হওয়া উচিত। না, ব্যাপারটা সেরকম নয়, সে আমি বলছি। এবার তোমরা মিউট হয়ে যাও, এবার আমি বলছি। ময়েশ্চার হচ্ছে প্রেজেন্স অফ ওয়াটারি সাবস্টেন্স, জলীয় পদার্থের পরিমাণ। জলীয় বা ভেজা ভাব যত বেশি থাকবে সেই কোলকে নিয়ে প্রবলেম তত বেশি হবে, কোল জ্বলতে চাইবে না। তাহলে প্রথমে যারা বলেছিলে সরি ময়েশ্চার কম থাকা ভালো, তারাই ঠিক। ময়েশ্চার যত কম হবে তত তোমার ফুয়েল কুইক জ্বলে উঠবে, ইগনিশন টেম্পারেচার তত কম লাগবে। ভোলাটাইল ম্যাটার হচ্ছে উদ্বায়ী। ভোলাটাইল ম্যাটারের ব্যাপারটা হচ্ছে খানিকটা ফ্যালাসি। ভোলাটাইল ম্যাটার বেশি হলে ভালো, কিন্তু টু মাচ ভোলাটাইলিটি কিন্তু ফায়ার হ্যাজার্ড তৈরি করে। বাট একটা মডারেট ভোলাটাইল ম্যাটার বা যতটা বেশি হয় ফুয়েল হিসাবে তার কোয়ালিটি ততটা হাই হয়। কোল তুমি যদি খোলা ঘরে রেখে চলে যাও, চট করে কিন্তু আগুন লাগবে না, যদি না কেউ এনে আগুন দিয়ে জ্বালায়। এলপিজি গ্যাস যদি বাড়িতে খোলা ছেড়ে যাও, তাহলে কিন্তু আর তোমার আগুনের দরকার নেই, কোনো ফ্ল্যাশ, কোনো ইলেকট্রিক সুইচ কিছু থেকেই একদম দুমাদুম কাণ্ড ঘটবে। কেন ঘটে? বিকজ এলপিজির ভোলাটাইল ম্যাটার অনেক হাই হয়, অনেক বেশি। যার যত ফায়ার হ্যাজার্ড বেশি, তার ভোলাটাইলিটি তত হাই। আর অ্যাশ, অ্যাশ কি? ছাই, আবর্জনা। এবার আবর্জনা কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? অবশ্যই কম হওয়া ভালো। কে চাইবে? হ্যাঁ, কে চাইবে তুমি একটা কয়লার রান্না করার পর এক বালতি নিয়েছিলে, আধ বালতি তো অ্যাশই বেরিয়েছে? কার চাই? কার দরকার? কারুর দরকার নেই। তো অ্যাশ যত কম হয় তত ভালো। আর ফিক্সড কার্বনটা কি? ফিক্সড কার্বনটা হচ্ছে যে একটা সাম পার্সেন্টেজ অফ কার্বন বার্ন করে না, থেকে যায়, দ্যাট ইজ কল্ড ফিক্সড কার্বন। সেই ফিক্সড কার্বনটা থাকেই খুব কম, ওটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। চলে আসি হাউ টু ক্যালকুলেট ময়েশ্চার কন্টেন্ট। এটা কিন্তু আসে আমাদের পরীক্ষায়, ঠিক এইভাবেই লিখতে হবে যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ। পার্সেন্টেজ অফ ময়েশ্চার কন্টেন্ট কিভাবে আমরা ব্যবহার করি? ইন আ ক্রুসিবল, ক্রুসিবল মানে হচ্ছে চীনামাটি, চীনামাটির একটা ছোট্ট বাটি, কলেজে আসলে দেখতে পাবে, ল্যাবে আছে। ইন আ ক্রুসিবল 1 গ্রাম ফাইনলি পাউডার্ড এয়ার ড্রাইড কোল আর টেকেন। পাউডার কোলটাকে ভালো করে পিষে পাউডার বানিয়ে তোমাকে ওই ক্রুসিবলে নিতে হবে। কতটা? 1 গ্রাম, যদি পারো 1 গ্রামের কাছাকাছি। The mixture is heated in a electric oven. আমাদের এখানে ইলেকট্রিক ওভেন আছে,
মাইক্রোওভেনের মতন ইলেকট্রিক ওভেন, তার মধ্যে রেখে টেম্পারেচার সেট করে দিলাম 105 থেকে 107, 105 টু 107 ফর অ্যান আওয়ার। ওটাকে আমি হিট করলাম, বার্ন নয়, হিট। কি হবে যখন বের করে আনবে, দেখবে একদম রেড ও লাল হয়ে আছে, বেরিয়ে এলো আস্তে 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 আস্তে, দেখবে ওটা লাল ভাবটা চলে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করলে করলে কিছুক্ষণ বাদে দেখতে পাবে ওটা ওই পাউডার ইয়ে হয়ে গেছে, অ্যাশ অ্যাশ কালারের হয়ে গেছে, ছাই ছাই রঙের। এইবার কি হবে, তুমি কোলটাকে ওজন করেছিলে 1 গ্রাম, এবার যে ছাইটা বেরোলো তাকে তুমি ওজন করলে, ওটা পুরো ছাই হবে না, ওটা কোলেরই কোয়ান্টিটি, কিন্তু একটু দেখতে অন্যরকম হয়ে যায়, সে করলে বুঝতে পারবে সামনাসামনি এলে। যে প্রোডাক্টটা বেরিয়ে এলো 1 ঘন্টা পর, সেটাকে তুমি ওজন করলে। এইবার এই ফর্মুলায় পুট করে দিলে পার্সেন্টেজ অফ ময়েশ্চার কন্টেন্ট, কতটা ওয়েট লস হয়েছে, ডিভাইডেড বাই কতটা স্যাম্পল নিয়েছিলাম, ইন্টু 100। কোল 105-এ 1 গ্রাম কোল নিয়ে তুমি গরম করলে, কতটা, যে টেম্পারেচার বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে ততটা। বার করার পর যে বস্তুটা বেরোলো তাকে তুমি আবার ওজন করলে, ওর ভেতর থেকে ময়েশ্চারটা বেরিয়ে গেছে, তাহলে ওর ওজন ডেফিনেটলি কমে গেছে। তাহলে কতটা কমেছে আর কতটা নিয়েছিলাম, ইন্টু 100, বেরিয়ে গেল আমার পার্সেন্টেজ অফ ময়েশ্চার কত। তাহলে আমি কোলটা নেওয়ার সময় যার থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই কোলটার পার্সেন্টেজ অফ ময়েশ্চার কত হতে পারে, তখন তোমাকে এইভাবে ডেটাটা বার করে দিতে হবে। একটা ফুয়েল যখন বাজারে আসে তখন এই সব অ্যানালিসিস হয়ে, টেস্ট হয়ে, ওর লেভেল আছে কার মধ্যে থাকতে হবে, সেই লেভেল যদি স্যাটিসফাই করে তবেই সেটা মার্কেটে আসে। এইভাবেই কোয়ালিটি ঠিক হয়। অ্যান্থ্রাসাইটে এই ময়েশ্চার সবচেয়ে কম থাকে, তাই জন্যই অ্যান্থ্রাসাইডের দাম বেশি, তাই জন্যই অ্যান্থ্রাসাইডের ইউজ অনেক হাই। বোঝা গেল? এই নেক্সট ভোলাটাইল ম্যাটার, সেম প্রসেস, ওই একই ওভেনে একই ভাবে ঢোকাবে, শুধু টেম্পারেচার আর টাইমটা আলাদা। টেম্পারেচার হচ্ছে 950 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচুর হাই, যদি হাতে ফাতে দাগে আর দেখতে হবে না। হ্যাঁ, কতক্ষণ, 7 মিনিট, 7 মিনিট, 7 মিনিটেই ওর মধ্যে যা উদ্বায়ী পদার্থ আছে বেরিয়ে চলে যাবে। তারপর তুমি একইভাবে ফর্মুলায় পুট করবে, পেয়ে যাবে তোমার পার্সেন্টেজ অফ ভোলাটাইল ম্যাটার কত। এই দুটো কি বোঝা গেল? সেম প্রসেস, শুধু টেম্পারেচার আর টাইম ফ্রেমটা আলাদা। ইয়েস ম্যাম। এর মধ্যে আমাদের 1 নম্বরটা আমরা হাতে করব। আর যারা অনলাইন দেখবে, যদি ল্যাব অনলাইন হয়, আমি জানি না কি প্যাটার্নে হবে, এখনো ঠিক হয়নি, যদি অনলাইনে হয় তাহলেও তাদের কোনো চিন্তা নেই, তাদের জন্য ভার্চুয়াল ল্যাব বানানো আছে, ছবির মাধ্যমে আমরা তাদেরকে বুঝিয়ে দেব। আদার দুটো অ্যাশ, অ্যাশটা কি করব, অ্যাশ মানে তো পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, এখানে তো আর ওয়েট লসের কোনো ব্যাপার নেই। ওই একই ভাবে ওটা আগেরটা হট এয়ার ওভেনে ঢুকিয়েছিলাম, এখানে ফার্নেসে ঢোকাবো, মাফেল ফার্নেস সেটাও আছে, চুল্লি, ইলেকট্রিক চুল্লি, সেখানে আমি টেম্পারেচার সেট করে দেবো কত, 700 টু 750 দিয়ে যতক্ষণ না টেম্পারেচারটা রিচ করছে ততক্ষণ আমি ওটাকে বার্ন করলাম। এইবার ওটাকে বার করলাম, দেখলে পুরো ছাই হয়ে গেছে, ছাই সবাই দেখেছো, সেই ছাই হয়ে গেছে। এবার ওই ছাইটাকে তুমি ওজন করলে, একটু আর ওয়েট লস নেই, পুরো পুরো কোলটাই ছাইয়ে কনভার্ট হয়ে গেছে। তাহলে কতটা ছাই তৈরি হয়েছে ডিভাইডেড বাই কতটা কোল নিয়েছিলাম, ইন্টু 100 করলে পেয়ে যাব অ্যাশ। এইভাবে পার্সেন্টেজ অফ অ্যাশ ক্যালকুলেট হয়। যত ল্যাব আছে, যত এই যে তোমার অয়েল রিফাইনারি গুলো আছে, এরা তাদের কাজই হচ্ছে দিনের পর দিন টেকনিশিয়ানরা এই করে যাচ্ছে, ডিস্টিল, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন আর এই অ্যানালিসিস, এই হচ্ছে ওদের বেসিক কাজ। তৈরি তো কিছু করে না, তৈরি করা তো ফুয়েল তৈরি করা সম্ভব নয়, এটাই করতে পারা যায়। লাস্ট আজকের হচ্ছে ফিক্স কার্বন। ফিক্স কার্বনের কোনো ফর্মুলা নেই, ফিক্স কার্বনের কোনো প্রসেস নেই, এটা 100 মাইনাস প্রিভিয়াস 3, অ্যাশ, ভোলাটাইল ম্যাটার, ময়েশ্চার, এই তিনটেকে বাদ দিয়ে দেবে, পেয়ে যাবে কতটা ফিক্স কার্বন আছে। তাহলে প্রক্সিমেট অ্যানালিসিসটা আমার এখানে শেষ হলো। আমি এই সপ্তাহের মধ্যে তোমাদের
একটা ড্রাইভ বানিয়ে সেইখানে এটা তুলে দেবো। ড্রাইভের লিংক তোমাদের সাথে শেয়ার করা থাকবে, গ্রুপে যিনি আছেন তাকে আমি বলে দেবো যেন তোমাদের ড্রাইভে এটা শেয়ার করে দেয়। তোমরা ওখান থেকে বছরের যে কোনো সময় ওই ফাইলটাকে খুলতে পারবে এবং দরকার মতো সেভ করে নিজেদের ডিভাইসে রাখতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে গত বছর দিয়েছিলাম, অনেক সময় অনেক ছেলে ধরতে পারে না, প্রচুর মেসেজের মাঝখানে হারিয়ে ফেলে। ওই জন্য আমি এবছর ঠিক করেছি ড্রাইভ দেব, তাতে কি হবে সারা সেমিস্টার জুড়েই তোমরা ওটা পাবে। এই পরীক্ষার আগে আমাকে দে এই ব্যাপারটা আর করতে হবে না। তাহলে এই হলো আমাদের প্রক্সিমেট অ্যানালিসিস, সেকেন্ড পার্টটা এখানে শেষ হলো। নেক্সট দিন আমরা আলটিমেট অ্যানালিসিসটা করব, ঠিক আছে? আজকে ম্যাম দুটো পেজ একটু আগে দেখান ম্যাম। এই রে কেস করেছে, দাঁড়াও। এই চলো, এটা হচ্ছে প্রক্সিমেটের ফার্স্ট পেজ, দেখতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম। আচ্ছা দাঁড়াও, এখন তুলো না, আমি বলবো যখন তখন। এটা আমার দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে প্রক্সিমেটের সেকেন্ড পেজ। সরাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ সরিদান। হ্যাঁ হয়ে গেছে আজকে তোমাদের নেওয়ার মতন। আর কিছু ওকে, আর কিছু নেই। এইটা তোমার বইয়েতেও পাবে, একটু ভালো করে মানে টাইম নিয়ে একটুখানি রিডিং দাও, কিচ্ছু নেই। দিস ইজ দ্য ইজিয়েস্ট পার্ট। কেমিস্ট্রি তোমাদের এই ডিপ্লোমাতে খুবই সিম্পল জিনিস আছে, জাস্ট একটু যারা রেগুলার পড়ে, একটু যারা রেগুলার শোনে, তাদের বছরের শেষে মানে সেমিস্টারের শেষে কোনো ট্রাবল হবে না। গতবারও হয়নি, এবারও হবে না। তাহলে এখানে আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি, আমার টাইমও ফুরিয়ে গেছে। আজকের মতন এই অবধি রইলো। আবার পরে যেদিন ক্লাস পাবো খুব শিগগিরই তোমাদের পার্মানেন্ট রুটিন ফর্ম করে যাবে, তখন আমরা ফিক্সড ডেটেই আসবো এবং পড়াশোনা করব, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। এই অবধি রইলো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ওকে ইউ ম্যাম। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ Thank you, ma'am. তুমি বেরো। Good afternoon, students. Good afternoon, ma'am. Good afternoon, ma'am. Good afternoon. গুড একটু আফটারনুন one ম্যাম। আচ্ছা একটু 1 মিনিট দিচ্ছি, জাস্ট কেমিস্ট্রি ক্লাস শেষ হয়েছে, তার জন্য তোমাদেরকে একটু জাস্ট 1 মিনিট দিচ্ছি। একটু তোমরা প্রিপেয়ার হয়ে যাও তোমাদের ইংলিশ ক্লাসের জন্য। টেক আউট ইউর কপিজ, কপি বের করে একটু প্রিপেয়ার হও। জাস্ট 1 মিনিট ফর ইউ টু রিল্যাক্স। শুরু করুন। ইয়া শিওর। আচ্ছা সবাই একটু কপিজ নিয়ে রেডি হয়েছো তো? Yes, ma'am. সবাই কপি? Yes, ma'am. ওকে। ইয়েস ম্যাম। আচ্ছা আমরা লাস্ট ক্লাসে কি করেছি, কি করছিলাম আমরা লাস্ট ক্লাসে স্টুডেন্ট? Ma'am, adverb এর example দিয়েছিল। পার্টস অফ স্পিচের মধ্যে আমরা যেটা করেছিলাম, we did কি অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্বটা লাস্ট ডে আমরা করেছিলাম, তাই তো? ওকে, নাও উই হ্যাভ another one. আমি আগে একটুখানি বলে দিই, একবার একটু জাস্ট বলে দিই। আমাদের নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, এগুলো আমরা করে ফেলেছি। নাও দিস ইজ দ্য টাইম টু ডু প্রেপোজিশন। লেখো প্রেপোজিশন। আজকে যেটা করব সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন লিখেছো? PREPOSITION, preposition.
লিখছো স্টুডেন্ট? Am I audible হ্যাঁ to ম্যাম everyone? Yes, ma'am. ইয়েস ম্যাম Okay. Like a preposition is a word. Preposition is a word used with a noun or a pronoun লিখছো? Pronoun ইয়েস ম্যাম Yes, ma'am. to show SHOW to show how the person stands in স্ট্যান্স STN STANDS 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 in relation to something else in Ma'am, the কি বলছেন sentence. লাস্টেরটা? To something else, else to something else in the sentence. I repeat, preposition is a word used with a noun or a pronoun to show how the person stands in relation to something else in the sentence. ঠিক আছে? ইয়েস ম্যাম লিখেছো? Now what is a preposition? Preposition দেখো সবগুলোর সাথেই অলমোস্ট একটা নাউনের কানেকশন আছে, ঠিক আছে? আমরা নানা রকম ভাবে নাউনকে নিয়ে ডিল করছি, নাউনকে দিয়েই সাপোর্ট করে আমাদের অন্য পার্ট গুলোকে বসাচ্ছি সেন্টেন্সের মধ্যে। প্রেপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন আর প্রোনাউনের সাথে ইউজ হয়, জেনারেলি নাউনের আগেই বসে, ঠিক আছে? আর কিভাবে হয়? একটার সাথে আরেকটা রিলেশন বোঝানোর জন্য, মানে সেন্টেন্সের একটা পার্টিকুলার জিনিসের সাথে বাকি সেন্টেন্সের রিলেশনশিপ বোঝানোর জন্য একটা ওয়ার্ড যেটা আমরা ইউজ করে থাকি, that is what we call as preposition. Am I clear to everyone? ইয়েস ম্যাম Yes, ma'am. এক্সাম্পল লেখো তাহলে বুঝতে পারবে। Sorry. There is a cow, COW, cow in the garden. There is a cow in the garden. There is a cow in the garden. লিখেছো? ইয়েস ম্যাম আচ্ছা, দু তিনটে এক্সাম্পল একটু লিখে নাও। The girl is fond of music. The girl is fond of music.
লিখেছো? Yes, Yes, ma'am. ma'am. Number 3, in the girl is fond, F-O-N-D, fond, fond মানে পছন্দ করে, fond of, the girl is fond, F-O-N-D, fond, fond মানে পছন্দ করা, fond of music, 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 right? Yes, ma'am. Last one, number 3 লেখো, the cat is sitting, the cat is sitting under the table, the cat is sitting under the table. লিখেছো? ম্যাম আরেকবার রিপিট করুন। The cat is sitting under the table. Okay, ma'am. Okay. Sorry. Okay. Now we have 3 sentences, 3 different sentences. তিনটে আলাদা আলাদা সেন্টেন্স আছে। আমরা কিভাবে একটা প্রেপোজিশন বের করব? প্রেপোজিশন কোন কোন ওয়ার্ড গুলো হয় আমরা একটু জেনারেলি জানতে হবে। সেগুলো হচ্ছে at হয়, লিখতে পারো তোমরা যদি লিখতে চাও, at হয়, by হয়, for, from, in, of, of অফ হয়, আবার off অফ হয়, ঠিক আছে? on, out, till, through, 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 up, with, inside, outside, along, across, এগুলো সব হয়, আরো প্রচুর আছে, ঠিক আছে? before, behind, below, সব কিছু, ঠিক আছে? between, সব হয়, এগুলো সব হচ্ছে তোমাদের preposition, right? মানে যেই ওয়ার্ড গুলো বসালে আমাদের একটা রিলেশনশিপ বোঝায়। We come to the first sentence, that is, there is a cow in the garden. So কোনো একটা নাউনের আগে হচ্ছে আমাদের জেনারেলি প্রেপোজিশন বসানো হয়। Now student, just tell me which one is the noun in the sentence? Noun কি? Noun কোথায় আছে sentence? Cow or garden? Cow and garden. Very good. So we have 2 nouns here, that is cow and garden. আচ্ছা, so একটা cow তার সাথে একটা গার্ডেনের রিলেশনশিপ বোঝাতে হলে আমাদেরকে একটা প্রেপোজিশন ইউজ করতে হচ্ছে। So there is a cow, যদি আমি বলি there is a cow, ওখানে একটা cow আছে, রাইট? তার মানে ফুল ফ্লেজেড সেন্টেন্সের মিনিং বোঝাচ্ছে, তাই তো স্টুডেন্ট? Yes, ma'am. there is a cow, আমি তাহলে একটা ফুল সেন্টেন্স হচ্ছে, কমপ্লিট সেন্টেন্স হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি যদি শুধু the garden বলি, the garden এর পরে আমি কিছু লিখলাম না, বা সেটাকে নিয়ে আমি কোনো ডিল করলাম না, বা ফুল সেন্টেন্স লিখলাম না, তাহলে আমাদের শুধু the garden যদি আমরা বলি, তার মানে হচ্ছে কোনো একটা প্রপার গার্ডেন বোঝাচ্ছে, কিন্তু সেন্টেন্সের কোনো মানে নেই। বোঝাতে পারছি স্টুডেন্ট? তাহলে এখানে আমাদের যখন একটা কাউ এর সাথে সেই কাউটা কোথায় আছে, গার্ডেন, এই একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে, ইন দ্যাট কেস উই হ্যাভ টু ইউজ আ প্রেপোজিশন, হোয়াট ইজ দ্যাট? ইন। বোঝাতে পারছি? তার মানে there is a cow, এই পার্ট
পার্টটা সেন্টেন্সের এই পার্টটার সাথে কাউটার সাথে আর গার্ডেনের সাথে রিলেশনশিপ করার জন্য আমরা সেন্টেন্সের আরেকটা পার্ট অ্যাড করলাম, দ্যাট ইজ দ্য গার্ডেন, রাইট? আর তার সাথে লিংক করার জন্য আমরা কোন ওয়ার্ডটা দিয়ে তার সাথে রিলেশনশিপ বোঝানোর জন্য কোন ওয়ার্ডটা ইউজ করলাম? ইন। বোঝাতে পারছি স্টুডেন্ট? বোঝা যাচ্ছে আমি কি বলছি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। বাকিরা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। ম্যাম তাহলে প্রেপোজিশনটা কি in? বলো, আমি আরেকবার বলো, বুঝতে পারছি না, একটু জোরে তাহলে বলো। এই সেন্টেন্সের প্রেপোজিশনটা কি শুধু ইন? ইন, শুধু ইন, রাইট? তার মানে আমাদের দেখো যে ডেফিনেশন দিয়েছি এই ডেফিনেশনের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে কিনা। নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে একটা নাউন বা প্রোনাউনের সাথে বসবে, মানে জেনারেলি একটা নাউন বা প্রোনাউনের আগে বসে। গার্ডেনটা হচ্ছে আমাদের নাউন, ঠিক তার আগে আমরা ইন বসাচ্ছি, তার মানে ক্রাইটেরিয়া 1 ফুলফিল করছে। ক্রাইটেরিয়া 2 কি ফুলফিল করছে? একটা কিভাবে একটা পার্সনের সাথে বা একটা জিনিসের সাথে আর একটা জিনিসের রিলেশনশিপ তৈরি করে। ক্রাইটেরিয়া নাম্বার 2টা হচ্ছে দেয়ার ইজ আ কাউ, এটা হচ্ছে একটা ফুল ফ্লেজেড সেন্টেন্স, আর কাউ এর সাথে কাউটা কোথায় আছে তার একটা রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য, কাউ এর সাথে গার্ডেনটার একটা রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য, বা বলতে পারো যে দেয়ার ইজ আ কাউ আর দ্য গার্ডেন, এই দুটো পার্টটাকে আমরা একসাথে রিলেশনশিপের কানেক্ট করার জন্য আমরা ইউজ করছি একটা পার্টিকুলার ওয়ার্ড, দ্যাট ইজ ইন। ঠিক আছে? তার মানে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া ফুলফিল হলো। তার মানে ডেফিনেশন ওয়াইজ আমাদের দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ইন কেস উই ওয়ান্ট টু পুট এনি কাইন্ড অফ প্রেপোজিশন ইন আ সেন্টেন্স। বোঝাতে পারছি স্টুডেন্ট? Yes, ma'am. Yes, ma'am. ইয়েস ম্যাম। Okay, now এক সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড একটু হলো। Now we go to the second example. What is that second example? The girl is fond of music. তাই তো? এখানে কোনটা হচ্ছে তোমাদের বলো তো? ম্যাম গার্ল তো নাউন তো। গার্ল নাউন, ঠিক আছে। এখানে আমরা মিউজিকটাও নাউন, ঠিক আছে। ফন্টটা না, ফন্টটা হচ্ছে আমাদের কি হবে? ফন্ট হচ্ছে পছন্দ করা, কোনো একটা অ্যাকশন বোঝাচ্ছে, তার মানে ম্যাম ফন্টটা তাহলে আমাদের কি হবে? ভার্ব। ম্যাম অফটা হবে প্রিপোজিশন। ইয়েস, অফটা হবে প্রেপোজিশন। তার মানে একটা গার্ল এর সাথে একটা মিউজিকের রিলেশনশিপ বোঝাচ্ছে, ঠিক আছে। একটা গার্ল, সে কি ভালোবাসে? মিউজিক। তার মানে একটা গার্লের সাথে আমরা মিউজিকটাকে কানেক্ট করার জন্য উই আর ইউজিং আ ওয়ার্ড দ্যাট ইজ অফ, সেটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবল। তার মানে ক্যাটের সাথে টেবিলের যদি আমি কোন রকম রিলেশনশিপ বোঝাতে চাই, যে ক্যাটটা কোথায় আছে? টেবিলে আছে, তার মানে ওটাকে আমার টেবিলের তলায় আছে ইন্ডিকেট করার জন্য তো আমাদের কিছু একটা কানেক্টিং ওয়ার্ড লাগবে, রাইট? তো সেই দুটো পার্টটাকে কানেক্ট করার জন্য, ক্যাট আর টেবিলটাকে রিলেশনশিপ বোঝানোর জন্য আমরা ইউজ করছি একটা ওয়ার্ড আন্ডার, তাই তো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে এই আন্ডার, অফ, ইন এগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে, এগুলো অটোমেটিক্যালি তোমাদের চলে আসবে। তো প্রিপোজিশন হবে তাহলে? হ্যাঁ বলো। আন্ডারটা তাহলে তো প্রিপোজিশন হবে, তাই তো? ইয়েস, ভেরি গুড। আন্ডারটা হবে আমাদের প্রেপোজিশন। আমরা যদি বলি দ্য ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার, ঠিক আছে, চেয়ার থেকে জাম্প করেছে, তার মানে কি হলো? তাহলে অফ, ও এফ এফ, অফটা হবে। তার মানে ক্যাটটা সাথে আমি চেয়ারের যদি রিলেশনশিপ বোঝাতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের হবে। কারণ কি, জাম্পটা তো আমাদের ভার্ব হচ্ছে, আমাদের ভার্ব নিয়ে তো এখানে কোনো ডিল নেই, তাই না? ডেফিনেশন ওয়াইজ আমাদের আছে, আমাদের নাউনটাকে নিয়ে ডিল করতে হবে, আমাদের ভার্ব নিয়ে তো কোনো কাজ নেই।
তার মানে এখানে যদি বলি দ্য ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার, তাহলে ক্যাটটা হচ্ছে, দাটা তো আর্টিকেল ছেড়ে দাও, ক্যাটটা হচ্ছে তোমার কি হচ্ছে স্টুডেন্ট, নাউন, তাই তো। জাম্পটা হচ্ছে আমাদের ভার্ব, আর দাটা আবার আমাদের আর্টিকেল হচ্ছে, আর চেয়ারটা হচ্ছে আমাদের নাউন, তাই তো। তার মানে উই অলওয়েজ নিড টু ডিল উইথ দ্য নাউন্স, ঠিক আছে, নাউন বা প্রোনাউন। তার মানে একটা প্রেপোজিশনের সময় আমরা সব সময় কানেক্ট করব একটা নাউনের সাথে আরেকটা নাউনের একটা রিলেশনশিপ। বোঝাতে পারলাম? Yes, ma'am. কারো কোনো কোয়েরি আছে রিগার্ডিং দিস? কোনো পোর্শন তোমরা বুঝতে পারছো না? ঠিক আছে, যদি বলি, হ্যাঁ বলো। না ম্যাম, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা যদি এরকমও বলতে পারি পুট ইট অন দ্য ডেস্ক, পুট ইট অন দ্য টেবল, পুট ইট অন দ্য ডেস্ক, ঠিক আছে। তার মানে এই যে অন যে ওয়ার্ডটা, ঠিক আছে, কোথায় কোথায় রাখবে, এখানে অনেক সময় হয় কি আমাদের কোনো সাবজেক্ট মিসিং থাকে, ঠিক আছে। সাবজেক্ট মানে ইউ পুট ইট অন দ্য টেবল, ঠিক আছে, ইউ পুট ইট অন দ্য টেবল। বোঝাতে পারছি স্টুডেন্ট? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা লেখো তাহলে তোমরা একটু বুঝতে পারবে। যে একটা সেন্টেন্স লেখো, পুট ইট অন দ্য টেবল, পুট ইট অন দ্য টেবল। আর পুট যে লিখবে পিইউটি, পুট, পুটের আগে ব্র্যাকেটে লেখো ইউ, ইউ, ইউ পুট ইট অন দ্য টেবল, ইউ পুট ইট অন দ্য টেবল। লিখেছো? Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা, ইউটা কিন্তু ব্র্যাকেটে হবে। আচ্ছা, ইউ পুট ইট অন দ্য টেবল, এই পুরো কথাটি না বলে আমরা অনেক সময় সাবজেক্ট মিস আউট করে দিই, মানে মিস আউট করি ইন্টেনশনালি, মানে আমাদের দরকার নেই। সেই সেন্টেন্সটাতে সাবজেক্ট থাকলেও যা মানে বোঝাবে, সাবজেক্ট না থাকলেও সেম মানে বোঝাবে। বোঝাতে পারছি স্টুডেন্ট? মানে তুমি ওটা টেবিলের ওপর রাখো, ঠিক আছে, তুমি ওটা টেবিলের ওপর রাখো, এই পুরো সেন্টেন্সটা যেরকম আমরা বললাম সেরকম কেউ তোমাকে জিজ্ঞেস করছে কোথায় রাখবো, তুমি আনসারটা কি করছো, যে তুমি ওটা টেবিলের ওপর রাখো। পুরো জিনিসটা না বলে আমরা কোনো কোনো সময় দেখো শর্টে বলি না, যে রাখো টেবিলের ওপর রাখো, তাই না? ইয়েস অর নো? যখন আমরা বাংলায় কথা বলি, তাই না, আমরা তুমি রাখো এটা না বলে আমরা বলি রাখো, ওখানেই রাখো, ঠিক আছে, এরকম ব্যাপার আমরা বলি। ঠিক সেরকম ইংলিশের ক্ষেত্রে ইউটা যদি আমরা মিস করে দিই বা ইউটা যদি না দিই, তাহলে ডাজেন্ট ম্যাটার, বিকজ সেন্টেন্সটা কিন্তু একই বোঝাচ্ছে, ওখানে রাখো আর তুমি ওখানে রাখো, তার মানে হচ্ছে একই, কারণ কি একটাই পার্সনকে আমরা বলছি। তাহলে আমরা যখন এই যে একটু আগে বললে যে ম্যাম এই আপনি তো বললেন নাউন একটা থাকতে হবে, তাহলে প্রোনাউন একটা থাকতে হবে, এই সেন্টেন্সটাতে তো আমি একটাই নাউন পাচ্ছি হচ্ছে টেবল, তাহলে সাথে আমি কার সাথে রিলেশনশিপ করব, ঠিক আছে, এরকম না। কথাটা হচ্ছে ইউ পুট ইট অন দ্য টেবল, ইউটা আমরা এখানে দেওয়ার দরকার নেই, একই সেম জিনিস বোঝাচ্ছে। আর ইউটা আমাদের কি স্টুডেন্ট? ইউটা কি? প্রোনাউন, তাই তো? Yes, ma'am. ইউটা কি স্টুডেন্ট? প্রোনাউন তো? ঠিক বলছি আমি? Yes, ma'am. প্রোনাউন, ইউটা হচ্ছে আমাদের প্রোনাউন, তার মানে তোমার, ইউ তোমার সাথে একটা টেবিলের রিলেশনশিপ বোঝানোর জন্য উই আর ইউজিং দ্য ওয়ার্ড অন। বোঝাতে পারছি স্টুডেন্ট? Yes, ma'am. ঠিক আছে, তো তোমার বা আমরা বলতে পারি এখানে যখন ইট আছে না, ইটটাও আমাদের প্রোনাউন আছে, ঠিক আছে, ইটটার সাথে ওই যে জিনিসটা কোথায় রাখবে সেটার ওপর হচ্ছে, এখানে হচ্ছে যদি যদি এরকম কোনো সেন্টেন্স পাও যে পুট ইট অন দ্য টেবল,
তাহলে ইটটার সাথেই আমরা বেসিক্যালি রিলেশনশিপটা দেখবো। ইট মানে সেই জিনিসটার সাথে, সেই জিনিসটা মেবি একটা কাপ নিয়ে এসছে, তো সেই জিনিসটা ইট দিয়ে যেটাকে বলছি, ডিনোট করছি, সেই ইটটার সাথে আমরা টেবিলের রিলেশনশিপটা খুঁজবো। যখন এরকম দেখবে কেসে কোন রকম সাবজেক্ট মিসিং আছে, তাহলে সাবজেক্টটা নিয়ে ডিল করবে না, দেখবে ডেফিনেটলি ওই সেন্টেন্সের মধ্যে কোনো না কোনো একটা নাউন বা প্রোনাউন তোমরা পেয়ে যাবে। এখানে পুট ইট অন দা টেবিল, পুটটা তো আমাদের ভার্ব হচ্ছে, ইটটা হচ্ছে আমাদের প্রোনাউন, অনটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, দাটা হচ্ছে আর্টিকেল, আর টেবিলটা হচ্ছে আমাদের নাউন, তাই তো? তাহলে প্রোনাউন হচ্ছে ইট, তার সাথে হচ্ছে টেবিলটার একটা কানেকশন বা রিলেশনশিপ আমরা যখন বোঝাচ্ছি তখন একটা ওয়ার্ড নিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে অন। বোঝাতে পারলাম স্টুডেন্ট? Yes, ma'am. বাকিরা বুঝেছো? Yes, ma'am. Yes, ma'am. Okay. Now we have the second one, conjunction. মানে এটা সেভেন্থ পার্ট বলতে পারো, সেভেন্থ পার্ট বলতে পারো conjunction, CONJUNCTION। ঠিক আছে? করেছো, লিখেছো? আচ্ছা, কনজাংশনের একটুখানি ডেফিনেশনটা লিখে নাও। ড্যাশ দিয়ে লেখো জয়েন, মানে কনজাংশন জেনারেলি জয়েন্স two or more words. Conjunction joins two or more words, two or more words, or one sentence with another sentence. One sentence with another sentence. ম্যাম এটা প্রথম থেকে রিপিট করবেন একবার? হ্যাঁ, conjunction joins, conjunction joins two or more words, 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 or one sentence, with another sentence. লিখেছো? Yes, ma'am. আচ্ছা, ম্যাম আরেকবার একটু। হ্যাঁ, conjunction joins two or more words, or one sentence with another sentence. Sorry, student. Excuse me. One sentence with another sentence. লেখা হয়ে গেছে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, কার প্রেপোজিশন যেরকম ভাবে কোন রিলেশনশিপ বোঝায়, আমরা সব সময় কনজাংশন ইউজ করি অ্যাজ আ লিঙ্কিং ওয়ার্ড, রাইট? লিংক করার জন্য। কি রকম লিংক করার জন্য? দুটো কমপ্লিট সেন্টেন্স কে লিংক করার জন্য, বা দুটো ফ্রেজ কে লিংক করার জন্য, বা দুটো ক্লজ কে লিংক করার জন্য আমরা ইউজ করে থাকি কনজাংশন। ঠিক আছে? এক্সাম্পল লেখো, তাহলে বুঝতে পারবে।
দুটো এক্সাম্পল লেখো আপাতত। রাম and Hari, Ram and Hari are cousins. Ram and Hari, Hari, Hari are cousins. লিখেছো? yes ma'am. ম্যাম স্পেলিংটা বলে কাজেন্স। কাজিনস তোমাদের ধরো কোনো কাকার ছেলে, জ্যাঠার ছেলে, মেয়ে, এরা তোমাদের কাজিন। স্পেলিংটা ও COUSINS, cousins. লিখেছো? yes ma'am. নাম্বার 2 লেখো। এক্সাম্পল গুলো লিখে নাও, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ম্যাম আরেকবার বলুন একটু। রাম এন্ড হরি আর cousins, COUSINS, cousins. ওকে ম্যাম ওকে। Number 2, I ran fast. FAST, fast মানে তাড়াতাড়ি। I ran fast, FAST, fast. But I missed the train. But I missed the train. ঠিক আছে, লিখেছো? I ran Yes, fast, ma'am. but Yes, ma'am. I missed the train. Number 3, she goes to tennis club. She goes to tennis club. ম্যাম ট্রেনের পরে আরেকবার বলুন। ট্রেন She goes, ও ট্রেনের পরে আর কিছু নেই বাবা, ট্রেনের পরে ফুল স্টপ। I ran fast, but I missed the train. Number 3, she goes to tennis club. She goes to tennis club because she loves it. She goes to tennis club because টেনিস বলবেন একটু। tennis, 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 tennis club. She goes to tennis club. Huh? ক্লাবের পরে কি বললেন? Because she loves it. Because she loves it. হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। বলো ম্যাম বলছি প্রিপোজিশনে তো এক ধরনের জয়েনিং করে তাই না? জয়েনিং আমরা বলবো না, প্রিপোজিশনে আমরা জয়েন করতে পারি না। হ্যাঁ, আমি ডিফারেন্সটা বলে দিচ্ছি। আমরা শুধু রিলেশনশিপ বোঝাতে পারি, ঠিক আছে? আমরা জয়েন করতে পারি না। একটা নাউনের সাথে ধরো আরেকটা নাউন, বা একটা প্রোনাউনের সাথে আরেকটা নাউনের আমরা, বা একটা প্রোনাউনের সাথে আরেকটা প্রোনাউনের আমরা কি করতে পারি? শুধু রিলেশনশিপ বোঝাতে পারি, ঠিক আছে? কিন্তু কনজাংশনের সময় আমাদের এমনই একটা ওয়ার্ড ইউজ করতে হবে যেটাকে জয়েন করতে পারি। আমি বুঝিয়ে দিচ্ছি, একটু শোনো, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, লিখেছো? She goes to tennis club because she loves it. সবাই লিখেছো? ইয়েস ম্যাম। ম্যাম আরেকবার রিপিট করুন না। হ্যাঁ, কোনটা বলো? লাস্ট সেন্টেন্স? হ্যাঁ ম্যাম, লাস্টেরটা। She goes to tennis club. She goes to tennis club
Because she loves it. Because she loves it. ওকে ম্যাম। লিখেছো? Okay, just 1 second, হ্যাঁ? Okay, sorry student, because I have got very bad throat. Yeah, বলো বলো। কেউ কিছু বলছো? Okay. Sorry student to make you wait. Actually, I got very bad throat today. So, ঠিক আছে। Now, difference টা দেখো। Now, conjunction, I have told you it is a linking word, right? We are linking one word or two words or more than two words. It can be more than two words, right? One word to another word, or it can be one word to more than two words or three words, four words, whatever it is. দেখো ফার্স্ট যে তোমাদের এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে রাম and হরি are cousins. ঠিক আছে, রাম and হরি are cousins. তাহলে রাম আর হরি আমি কি করলাম, দুটো সেপারেট ওয়ার্ডটাকে we are linking with a single word that is and. ঠিক আছে, না হলে আমাদের সেন্টেন্সটাকে এরকম ভাবে লিখতে হতো যে রাম is a cousin of Hari and Hari is also কিংবা এরকম ভাবে পুরো জিনিসটাকে আমাকে রাম is a cousin of Hari বা Hari আমি যদি বলতে চাই আমার কাজিন হয় তাহলে এরকম ভাবেও আমরা বলতে পারতাম রাম is my cousin and Hari, আমরা and যদি না দিয়ে বলতে চাই সেকেন্ড সেন্টেন্সটাতে আমরা বলতে পারতাম যে Hari is also my cousin. ঠিক আছে, বোঝাতে পারছি স্টুডেন্ট আমি কি বলছি? Yes, ma'am. আরেকবার Yes, একটু ma'am. বলে দেবো, আরেকবার বলছি শোনো, যদি বলে নাকি দিলে। তোমাদেরকে যদি রাম and হরি আমি যদি দুটো ওয়ার্ডকে and দিয়ে কানেক্ট না করতাম তাহলে আমাদের সেন্টেন্সটাকে আরেকটু এক্সটেন্ড করতে হতো। ঠিক আছে, তাহলে কিরকম ভাবে এক্সটেন্ড করতে হতো, সে আমি যদি বলতে পারি, যদি কাজিনস না দিয়ে যদি আমি এরকম ভাবে বলতে চাইতাম যে রাম and হরি আর মাই কাজিনস, ঠিক আছে, এটা দিয়ে বললে তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। দুজনেই হচ্ছে আমার কাজিন, ঠিক আছে, রাম and হরি আর মাই কাজিনস। ঠিক আছে, তুমি আর একটু মাই কাজিন লিখে নাও তো, মাই কাজিন, MY মাই একটু লিখে নাও তাহলে আরো বেশি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। লিখেছো? ইয়েস ম্যাম। ঠিক আছে, আমি যদি এরকম হতো যে বলতে চাইতাম যে রাম আমার কাজিন, হরিও আমার কাজিন, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হতো, দুটো সেপারেট সেন্টেন্সে আমাদেরকে লিখতে হতো রাম ইজ মাই কাজিন, হরি ইজ অলসো মাই কাজিন। ঠিক আছে, কিন্তু এই রাম ইজ মাই কাজিন, হরি ইজ অলসো মাই কাজিন, এই দুটো সেন্টেন্সটাকে আমি শর্ট করলাম একটা শুধু লিঙ্কিং ওয়ার্ড দিয়ে, যেটা আমি রাম আর হরিকে কানেক্ট করলাম, সেটা হচ্ছে and. ঠিক আছে, we are using the word and to connect Ram and Hari and to shorten our sentence as well. ঠিক আছে, আমরা এক্সেসিভ দুটো সেন্টেন্স না লিখে আমরা একটা ওয়ার্ড ইউজ করে আমরা শুধু কানেকশন একটা দিয়ে দিলাম, একটা লিংক করে দিলাম, যাতে আমাদের সেন্টেন্সটাও ছোট হয়ে গেল।
বোঝাতে পারছি স্টুডেন্ট? Yes, ma'am. দ্যাট ইজ কন্ডিশন নাম্বার 1। বাকিরা বুঝতে পেরেছো নাকি? না বুঝে কিন্তু বলবে না, কিন্তু যদি বুঝতে চাও কিন্তু বারবার একটুখানি জিজ্ঞেস করবে। তাহলে আরেকবার বলেন। আরেকবার বলছি, রাম অ্যান্ড হরি আর মাই কাজিনস, মানে হচ্ছে রামও আমার কাজিন, হরিও হচ্ছে আমার কাজিন। আমি যদি সেন্টেন্সটাকে এই অ্যান্ড দিয়ে না অ্যাড করতাম, যদি অ্যান্ড দিয়ে না যুক্ত করতাম, তাহলে আমাদেরকে দুটো আলাদা সেন্টেন্স লিখতে হতো। রাম ইজ মাই কাজিন, হরি ইজ অলসো মাই কাজিন। এই দুটো সেন্টেন্সকে সেপারেটলি আলাদাভাবে না লিখে আমরা একটাই শুধু ওয়ার্ড ইউজ করলাম, লিঙ্কিং ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ডটাকে ইউজ করে আমরা রাম আর হরির সাথে একটা লিঙ্ক করে দিলাম, যেটাতে আমি একটা ছোট্ট সেন্টেন্স দিয়ে আমার কথাটা বোঝাতে পারবো। সেটা হচ্ছে রাম অ্যান্ড হরি আর মাই কাজিনস, মানে দুজনেই আমার কাজিনস, রাম এবং হরি। বোঝাতে পারছি? এবার বোঝা গেল? তার মানে আমরা কোন জিনিসটাতে করতে পারি? আমরা হচ্ছে একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সাথে বা অনেকগুলো ওয়ার্ডকে অনেকগুলো ওয়ার্ডের সাথে আমরা কানেক্ট করতে পারি, আমরা লিংক করতে পারি, আমরা বারবার বলবো লিংক করতে পারি একটাই ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে আমাদের কনজাংশন। ঠিক আছে? আমি যদি আমাদের সেকেন্ড অপশনটা দেখি বা সেকেন্ড এক্সাম্পলটা দেখি রাদার, সেটা হচ্ছে আই ran fast but I missed the train। ঠিক আছে? তাহলে আমাদের এই দুটো সেন্টেন্সকে দুটো কমপ্লিট সেন্টেন্স মানে কি? I ran fast, তার মানে যদি শুধু এতখানি আমাদের সেন্টেন্সটা দেওয়া থাকতো, তাহলেই আমি বুঝতে পারতাম যে আমি খুব তাড়াতাড়ি দৌড়েছিলাম। বোঝাতে পারছি স্টুডেন্ট? বুঝতে পারছো? আরেকটা সেন্টেন্স আমাদের আছে, আই মিসড দ্য ট্রেন। দুটো সেন্টেন্স আছে, আই ran ফাস্ট, আই মিসড দ্য ট্রেন। আই ran ফাস্ট হচ্ছে তার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা দৌড়েছিলাম, and I missed the train মানে আমি ট্রেনটা মিসও করে গেছি। তার মানে দুটো সেন্টেন্স, আমি দৌড়েছিলাম কিন্তু আমি ট্রেনটা মিস করে গেছি। সেই দুটো সেন্টেন্সের মধ্যে আমাদের যদি লিংক করতে হয় কথা দিয়ে, যে কিন্তু, বাট, আমি খুব তাড়াতাড়ি দৌড়েছিলাম কিন্তু আমি ট্রেনটা মিস করে গেলাম, সেখানে একটা ওয়ার্ড আমরা ইউজ করছি বাট, যেটা দিয়ে দুটো কমপ্লিট সেন্টেন্সকে আমরা কানেক্ট করছি, রাইট? তো তাহলে আমাদের এখানে কনজাংশন কোনটা হবে? বাট। বুঝতে পারছো স্টুডেন্ট? বুঝতে পারছো? Yes, ma'am. বাকিরা বুঝেছো? আচ্ছা, আমি একটু থার্ড এক্সাম্পলটাও তোমাদেরকে বলে দিচ্ছি। Yes, ma'am. যেরকম আমি বলছি, she goes to tennis club, she goes to tennis club, তার মানে সে প্রতিদিন টেনিস ক্লাবে যায়। ঠিক আছে? আরেকটা সেন্টেন্স পাচ্ছি, she loves it, সে খুব ভালোবাসে, সেটা খুব ভালোবাসে, মানে টেনিস ক্লাবে যেতে সে খুব ভালোবাসে। তাহলে আমাদের she goes to tennis club, এটা একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে। আর তারপরে she loves to play tennis, এত বড় না দিয়ে আমরা একটা ওয়ার্ড দিয়ে কানেক্ট করলাম বা লিংক করলাম, সেটা হচ্ছে বিকজ। সে কেন যেতে ভালোবাসে? কারণ কি সে টেনিস ক্লাবে বারবার কেন যেতে ভালোবাসে? কারণ কি সে টেনিসটাই খেলতে ভালোবাসে। তো কেন, ওয়াই, তো সে তার মধ্যে বিকজ, তার আনসারটা কি আসছে? বিকজ শি লাভস ইট। বোঝাতে পারলাম স্টুডেন্ট? Yes, ma'am. বাকিরা বুঝেছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am.
ওকে, আচ্ছা আমি আরেকটা জাস্ট এমনি কথার এক্সাম্পল বলে দিচ্ছি। সাপোজ আমি বলছি যে উই আর গোয়িং টু আ জু and a park on the same day. We are going to a zoo and a park on the same day. তার মানে আমাকে আননেসেসারিলি সেন্টেন্স গুলোকে না বাড়িয়ে আমি কি করছি, আমি হচ্ছে একটা ওয়ার্ড ইউজ করছি, সেটা হচ্ছে and। তাহলে and, but, so, for, yet এইগুলো যেই সেন্টেন্সে আমরা ইউজ করব তার মানে বুঝতে পারবে এই ওয়ার্ড গুলো শুধু কানেকশনের জন্য লাগে, শুধু একটা সেন্টেন্স কে আরেকটা সেন্টেন্সের সাথে লিংক করতে লাগে, কিংবা একটা ওয়ার্ড কে আরেকটা ওয়ার্ডের সাথে লিংক করতে লাগে। Am I clear to everyone? তাহলে আমাদের কি ইউজ করতে পারি আমরা? and, but, so, or, yet এগুলো কিন্তু সব আমাদের কনজাংশন। বোঝা গেল স্টুডেন্ট? Yes, ma'am. কারোর কোনো কনফিউশন আছে? No, we go to the last one. Last one we have interjection. 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 ঠিক আছে? ইন্টারজেকশন কিভাবে বলবো? লেখো interjection is a word. Interjection is a word which expresses EXPRESSES. Which? which পড়া বলবেন? Which expresses EXPRESSES. EXPRESSES. Hello? Which expresses some sudden feelings. Some sudden feelings. Some sudden feelings. ঠিক আছে? লিখেছো? Yes, ma'am. আচ্ছা, ইন্টারজেকশন আমরা কোন ওয়ার্ড গুলোকে বলবো? আমরা কোনো সময় দেখবে কারোর বাড়িতে গেলাম, বার্থডে পার্টি হলো, ঠিক আছে, আমার বন্ধু আমাকে ইনভাইট করেছে, আমি গিয়ে কি যখনই আমি দরজাটা খুলে ঢুকি ডেকোরেশনটা দেখে আমার হয়তো খুব পছন্দ হলো, আমরা কি বলি তখন? ওয়াও, হোয়াট আ বিউটিফুল ডেকোরেশন, তাই না? ইয়েস আর নো স্টুডেন্ট? ওয়াও যে ওয়ার্ডটা বলছি মানে ইয়োর সাডেন ফিলিং, ওয়াও, বাহ কি সুন্দর, রাইট? বাহ, এই ওয়াও, ও, এই যে ফিলিং গুলো আমরা বলি, এই সাডেন ফিলিং গুলো কিছু দেখেই যে হঠাৎ করে আমাদের ফিলিং গুলো আসে, আমরা এই ওয়াও বলি, হুররে বলি, এইগুলোই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ঠিক আছে? ইন্টারজেকশন যে ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। একটুখানি লিখে নাও, হোয়াট ওয়াও লেখো, ওয়াও, WOW, ওয়াও। ওয়াও যখন হবে, ইন্টারজেকশন যখন হবে কোনো একটা ওয়ার্ড, তো তার পাশে সবসময় কিন্তু একটা এক্সক্লামেশন মার্ক থাকে, মানে একটা এরকম দাড়ি, তার নিচে হচ্ছে একটা ফুল স্টপ। ঠিক আছে? इंटरजेक्शन एक बार और बताइए ना। হ্যাঁ, ওয়াও, इंटरजेक्शन সংখ্যাটা আরেকবার বলুন। কোনটা বলো তো? ডেফিনেশনটা আরেকবার বলুন। ডেফিনেশনটা আচ্ছা, ডেফিনেশনটা হচ্ছে interjection is a word which expresses some sudden feelings. শুধু ড্যাশ দিয়ে শুধু sudden feelings বলে লেখো তাহলেও হবে।
লেখো সাডেন ফিলিংস, মানে হঠাৎ করে দেখে কিছু ভালো জিনিস কিছু খারাপ জিনিস দেখে হঠাৎ করে যেভাবে আমরা ফিলিংটাকে যেই ওয়ার্ড গুলো দিয়ে এক্সপ্রেস করি, ঠিক আছে? যেরকম ধরো ওয়াও, কেউ বার্থডেতে ডাকলো, বন্ধু খুব ভালো বাড়ি ডেকোরেট করেছে, আমরা দরজা খুলেই দেখলাম যে খুব সুন্দর ডেকোরেশন, তাহলে আমরা ঢুকেই ফার্স্ট কথা কি বলবো? ওয়াও, হোয়াট আ বিউটিফুল ডেকোরেশন, রাইট? সেটাই লেখো ওয়াও, তারপরে একটা এক্সক্লামেশন মার্ক দাও, লেখো হোয়াট আ বিউটিফুল ডেকোরেশন, হোয়াট আ বিউটিফুল ডেকোরেশন, what a beautiful decoration, full stop, right? what a beautiful decoration লিখেছো? Yes, ma'am. আচ্ছা, আমরা ধরো যেতে যেতে রাস্তার মধ্যে কিছুতে একটা ধাক্কা খেলাম, তাহলে আমরা কি বলি? আউচ, তাই না? আউচ, it hurts, আউচ, it hurts, আউচ লেখো ও ইউ সি এইচ, ও ইউ সি এইচ, আউচ। একটা এক্সক্লামেশন মার্ক কিন্তু তারপরে থাকবেই পজিটিভলি। আউচ, ইট হার্টস লিখেছো? Yes, ma'am. আচ্ছা, আরেকটা সেন্টেন্স লিখে নাও, তাহলে বুঝতে পারবে। হুররে, হুররে, এইচ ইউ আর আর এ এইচ, এইচ ইউ আর আর এ এইচ, হুররে, হুররে, we have won the game, হুররে পরে কিন্তু একটা কি হবে? একটা এক্সক্লামেশন মার্ক হবে। হুররে, we won the game, তার মানে এই হুররে, ওয়াও, আল্লাহ, আউচ, এই ওয়ার্ড গুলোকে আমরা কি বলবো? এইগুলো হচ্ছে ইন্টারজেকশন। ম্যাম উই ঠিক হ্যাভ আছে? তারপরে কি বললেন? we have won, w o n, ওয়ান মানে হচ্ছে জেতা, জিতেছিলাম, রাইট? উইনটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, ওয়ানটা হচ্ছে পাস্ট ফর্ম, w o n, ওয়ান। won the game, g a m e, game, লিখেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের কি হলো? আমাদের 8টা পার্টস হয়ে গেল, পার্টস অফ স্পিচের আমাদের কমপ্লিট হয়ে গেল 8খানা ওয়ার্ড, ঠিক আছে? 8খানা যে টাইপ অফ পার্ট হয়, তাহলে আমাদের নাউনটাও আমরা বুঝতে পেরে গেছি। কারোর কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং নাউন? হোপফুলি না, তোমরা বুঝতেই পারছো, তোমরা বলতেও পারছো। তো আমাদের নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে, প্রেপোজিশন হয়ে গেছে, কনজাংশন হয়ে গেছে, ইন্টারজেকশন হয়ে গেছে, তাই তো? ম্যাম ইন্টারজেকশন একটা ম্যাম এ দিন এক্সাম্পল দিন না। এক্সাম্পল লেখো আলাস, এ এ এল এ এস, আলাস, এটাও হয় আলাস। হ্যালো, আলাস একটা এক্সক্লামেটরি মার্ক দিয়ে লেখো দ্য গার্ল ইজ ডেড। আমরা বলি না ইস, গার্লটা মারা গেছে, তো আমরা ইসটাকে ইংলিশে অমনি করে এক্সপ্রেস করতে গেলে আলাস বলি, এ এল এ এস, আলাস। এক্সক্লামেটরি মার্ক দিয়ে লেখো দ্য গার্ল ইজ ডেড, লিখেছো? হ্যালো ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ বলো, আবির বলো। ম্যাম একটু অ্যাডজেক্টিভটা আরেকবার একটু ছোট করে বুঝিয়ে দাও। হ্যাঁ ডেফিনেটলি, অ্যাডজেক্টিভটা ডেফিনেটলি আমি বোঝাবো, ছোট করে কিছু ব্যাপার নেই। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি করে? একটা নাউনকে কোয়ালিফাই করে, মানে একটা নাউন যেটা থাকবে সেই নাউনটাকে আমাদের কোয়ালিটি আর একটু ভালো করে বোঝাবে, ঠিক আছে? যদি বলি যে কলকাতা ইজ আ লার্জ সিটি, কলকাতা ইজ আ লার্জ সিটি,
তার মানে এখানে আমাদের কোনটা হচ্ছে নাউন, কোনটা নাউন ম্যাম স্টুডেন্ট? কলকাতা সিটি। কলকাতা আর সিটি। কলকাতা আর সিটি, এবার সিটিটা কেমন সিটি? হোয়াট কাইন্ড অফ আ সিটি? হোয়াট কাইন্ড লার্জ অফ আ সিটি? Big, লার্জ লার্জ সিটি। big, large. লার্জ, রাইট? তাহলে যখন আমরা কোয়েশ্চেন করব একটা নাউনকে ধরে, যখন আমরা মানে অ্যাডজেক্টিভ আমাদের বের করতে হবে, তখন ডেফিনেটলি আমরা একটা নাউনকে ধরে কোয়েশ্চেন করব অফ হোয়াট কাইন্ড। ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ আ সিটি? লার্জ সিটি। যেই আনসারটা পাবো বাবা, সেই আনসারটাই হবে আমাদের অ্যাডজেক্টিভ। বোঝাতে পারছি? সরি, অ্যাডভার্বটা বলবেন? আরেকবার বলবো? অ্যাডভার্ব আচ্ছা, অ্যাডভার্ব। দাঁড়াও এক সেকেন্ড, আমি জাস্ট একটু আরেকটু বুঝিয়ে নিই, ঠিক আছে? অ্যাডজেক্টিভটা যদি আমি এই সেন্টেন্সটা যদি ধরি হি হ্যাভ, আচ্ছা হি যদি না বলি ইউও বলতে পারি, অসুবিধা নেই, যেটাই তুমি বলতে পারো। ইউ হ্যাভ নো সেন্স, ইউ হ্যাভ নো সেন্স। তাহলে আমরা এখানে কোনটা অ্যাডজেক্টিভ হবে? ম্যাম নো। নো, রাইট? তাহলে আমরা যখন হাউ মাচ দিয়ে করব, বা আমি যদি বলি হি ডিড নট ইট এনি রাইস, তাহলে কোনটা হবে? এনি মনে হয়। এনি, রাইট? তাহলে আমরা যখন কোয়েশ্চেন করব উইথ হাউ মাচ, আমরা যে আনসারটা পাবো, আমরা যখন নাউনকে ধরে হাউ মাচ কোয়েশ্চেন করব, যে আনসারটা পাবো সেটাও হবে আমাদের অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডভার্ব কোনটা? সরি, আরেকটা জিনিস বলে দিই, আরেকটা হয় হাউ মেনি। যদি বলি the hand has 5 fingers, the hand has 5 fingers, তাহলে কোনটা হবে অ্যাডজেক্টিভ? হ্যাজ। এই হ্যাজ কি করে হলো? হ্যাজটা তাহলে কোনটা ভার্ব হবে? হ্যাজটা তো ভার্ব। আমাদের কোয়েশ্চেন কি করতে হবে? ফিঙ্গার্স। হাউ মেনি ফিঙ্গার্স? হাউ মেনি ফিঙ্গার্স? 5। বোঝাতে পারছি স্টুডেন্ট? তার মানে দেখো, কোনো কিছু দিয়ে, ফিঙ্গারটা তো হচ্ছে আমাদের নাউন, ফিঙ্গারটা দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি হোয়াট কাইন্ড, আমরা আনসার পাচ্ছি না। হাউ মাচ, আনসার পাচ্ছি না। হাউ মেনি দিয়ে যখন আনসার পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 5। তাহলে এখানে 5টা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা হোয়াট কাইন্ড, হাউ মাচ, হাউ মেনি দিয়ে যখন ফিঙ্গারটাকে কোয়েশ্চেন করব, তখন কিন্তু আমরা হ্যাজটা কোনোটাতেই আনসার হিসেবে পাবো না। পাবো কি? পাবো? হ্যাজটাকে কোনোভাবে আনসার পাবো যদি আমি কোয়েশ্চেন করি? না। না। তাহলে আমরা যেটা আনসার পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে আমি যদি হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে আমরা 5 বলে আনসার পাচ্ছি। আমরা যদি এরকম সেন্টেন্স বলি হি ডিড নট ইট এনি রাইস, তার মানে রাইসটাকে যদি আমি হাউ মাচ দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে আমরা আনসার পাচ্ছি এনি, যেটাও হবে অ্যাডজেক্টিভ। আবার হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তো হোয়াট কাইন্ড অফ ম্যান? অনেস্ট। বোঝাতে পারলাম স্টুডেন্ট? কারো কোনো কোয়েশ্চেন আছে? বোঝাতে পারলাম? আবির বোঝা গেছে অ্যাডজেক্টিভটা? ম্যাম অ্যাডভার্বটা বলুন। হ্যাঁ ম্যাম বুঝেছি। অ্যাডভার্ব। ম্যাম হ্যান্ডটা কি তাহলে নাউন তো? হ্যাঁ, অফকোর্স হ্যান্ডটা নাউন। হ্যান্ড কি তুমি একটা পিকচার ফ্রেম করতে পারছো না? হ্যান্ড মানে কি তোমার ছোটবেলা থেকে হ্যান্ড যদি তোমাকে কেউ বলে, তাহলে আমাদেরকে ছোট হ্যান্ড, লেগ, আইজ, ইয়ার্স শেখানো হয়েছে, তো আমরা জানি সেই জিনিসটা কেমন দেখতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম ঠিক আছে ম্যাম নাউনের বুঝেছি। ক্ষেত্রে মোস্ট অফ দা ক্ষেত্রে আমাদের কি করা হয়, আমরা যেগুলোর ইমেজ আমরা ফ্রেম করতে পারবো।
সবগুলোর সাথেই একটা এক্সেপশনাল কেস থাকে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, অ্যাডভার্বটা আমি একটুখানি বলে দিই। অ্যাডভার্বটা আমাদের কি আছে? অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে একটা ভার্বকে কোয়ালিফাই করে, মানে একটা ভার্বের কোয়ালিটি বোঝায়। আবার কিসের কোয়ালিটি বোঝায়? একটা ভার্ব একটা অ্যাডজেক্টিভেরও কোয়ালিটি বোঝায়, ঠিক আছে, বা অ্যাডজেক্টিভকেও একটু মডিফাই করে। আবার একটা ভার্ব আবার নিজেকেও, একটা অ্যাডভার্ব আবার নিজেকেও মডিফাই করে। কিভাবে? আমি তোমাদেরকে দেখো, তোমাদেরকে যে লিখিয়েছিলাম, কে জিজ্ঞেস করছিল একটুখানি বলো একটু, আমি দেখিনি নামটাকে। অ্যাডভার্বের কথা কে জিজ্ঞেস করছো? সুদীপ, রাইট? সুদীপ, দেখো তোমাদের যে এক্সাম্পলটা লিখিয়েছি, একটা অ্যাডভার্ব কিভাবে একটা ভার্বকে কোয়ালিফাই করে, ঠিক আছে, বা কোয়ালিটি বোঝায়। দেখো, হি কুইকলি ran inside the room, হি কুইকলি ran inside the room, তার মানে এখানে কোনটা হচ্ছে আমাদের ran হচ্ছে আমাদের ভার্ব, তাই তো? সেন্টেন্সে ভার্ব কোনটা? শুধু ভার্ব কোনটা সেন্টেন্সে আমাদের? ran, তাই তো? তার মানে হচ্ছে ranটাকে যখন আমরা নিয়ে কোয়েশ্চেন করব, ঠিক আছে, তখন যে আনসারটা পাবো সেটা হচ্ছে কুইকলি। কি রকম ভাবে, ঠিক আছে, ইন হোয়াট ম্যানার, আমরা কোয়েশ্চেন করতে হবে ইন হোয়াট ম্যানার, কিভাবে, কিভাবে দৌড়েছে? জোরে দৌড়েছে, ঠিক আছে, কুইকলি, তাড়াতাড়ি দৌড়েছে, ঠিক আছে। আমরা ফাস্টলি বলতে পারি, আমরা কুইকলি বলতে পারি। তো জেনারেলি আমরা ly দিয়ে কোন রকম অ্যাডভার্ব ক্রিয়েট করতে পারি, কোন রকম যেই সেন্টেন্স, যেই ওয়ার্ড গুলোর প্রপার মিনিং হয় সেই রকম মিনিং দিয়ে আমরা ly দিয়ে আমরা অ্যাডভার্ব ক্রিয়েট করি, ঠিক আছে। তার মানে এখানে আমাদের ভার্বটা কোনটা হলো? ran, তাই তো? ভার্বটাকে কে আর একটু ভার্বের কোয়ালিটি বোঝাচ্ছে? কুইকলি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি দৌড়ে সে ঘরের মধ্যে চলে গেল। তাহলে খুব তাড়াতাড়ি দৌড়ে, আমরা যদি বলি যে তাড়াতাড়ি দৌড়ে সে ঘরের মধ্যে চলে গেল, তার মানে হচ্ছে র্যানটা হচ্ছে আমাদের ভার্ব, আর সেটাকে আরেকটু মডিফাই করছে, মানে র্যানটা কিভাবে দৌড়েছে সেটাকে বোঝানোর জন্য আমরা ইউজ করছি একটা ওয়ার্ড কুইকলি, সেটাই হবে আমাদের অ্যাডভার্ব। বোঝাতে পারলাম স্টুডেন্ট? যদি বুঝতে পারলে? ইয়েস ম্যাম। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্সটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, ফ্লাওয়ারটা হচ্ছে খুবই বিউটিফুল। ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের নাউন, যেটাকে কোয়ালিটি বোঝাচ্ছে হচ্ছে কিরকম? বিউটিফুল। বিউটিফুল হচ্ছে তার কোয়ালিটি, তাই তো? তার মানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভটাকে আমাদেরকে আরেকটু সুন্দরভাবে কোন ওয়ার্ডটা বলছে? ভেরি, মানে খুব সুন্দর। ফ্লাওয়ারটা হচ্ছে খুব সুন্দর। এই যে খুব যে ওয়ার্ডটা আমরা বোঝাচ্ছি ইংলিশে ভেরি, তো সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কারণ একটা অ্যাডজেক্টিভকে আরো সুন্দরভাবে বোঝাচ্ছে। আমাদের দেখো ডেফিনেশন গুলো তোমাদের লেখানোর কারণ হচ্ছে এইটাই, যে আমরা যে ডেফিনেশন গুলো লিখবো সেই ডেফিনেশন গুলোকে যাতে জাস্টিফাই করে। তার মানে অ্যাডভার্বের সময় আমরা কিন্তু কোনোভাবে নাউনকে নিয়ে ডিল করব না। আমরা কি নিয়ে ডিল করব? আমরা অ্যাডভার্বকে নিয়ে ডিল করব, আমরা অ্যাডজেক্টিভকে নিয়ে ডিল করব, আর আমরা ভার্বকে নিয়ে ডিল করব। বোঝাতে পারছিস সুদীপ? তাহলে সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে আমাদের বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর খুব সুন্দর, খুব বিউটিফুল যেই ওয়ার্ডটা আমরা ইউজ করছি, যেই ওয়ার্ডটা নিয়ে আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে ভেরি। ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। গট মাই পয়েন্ট? ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা, থার্ডটা হচ্ছে হি ওয়ার্কস ভেরি কুইকলি। হি ওয়ার্কস ভেরি কুইকলি। কুইকলিটা আমরা ফার্স্ট সেন্টেন্সে দেখলাম অলরেডি, কুইকলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। বা কুইকলি শুধু ওয়ার্ডটা দিলেও তোমাদেরকে এটা বুঝতে হবে যে এটা একটা অ্যাডভার্ব।
কুইকলিকে কোনোভাবে তোমাদের ওয়ার্ডের সাথে কোনো সেন্টেন্সে ইউজ করতে দিলে সবসময় ভাববে এটা একটা অ্যাডভার্ব হিসাবে তোমাদেরকে ইউজ করতে হবে। তাহলে কুইকলিটা যদি বলি হি ওয়ার্কস ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি, রাইট? তাহলে অ্যাডভার্ব আমরা পেয়ে গেলাম কুইকলি। আবার কুইকলি অ্যাডভার্বটাকেও আরো সুন্দর করে বলছে ভেরি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই যে খুব ওয়ার্ডটা ভেরি দিয়ে আমরা বোঝাচ্ছি, তাহলে সেটা হবে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, কুইকলিটাও হবে আমাদের অ্যাডভার্ব। আর এইখানে হচ্ছে কুইকলিটাকে মডিফাইজ করছে আরেকটা অ্যাডভার্ব, সেটা হচ্ছে ভেরি। বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। সুদীপ বুঝেছো? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে যখন এইগুলো নিয়ে যে জাস্ট করিয়ে দিলাম, এবার আমরা যখন দেখবে সেন্টেন্স গুলো দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, so see you in the next class, student. See you in the next class. থ্যাংক ইউ ম্যাম। Thank Thank you. you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। Thank you, Thank ma'am. you, ma'am. Thank Thank you, you. ma'am. ম্যাডাম বলছিলাম কি কালকে থেকে কি অফলাইনে ক্লাস হবে?